চলো শুরু করি। আচ্ছা দেখো, অলরেডি তোমাদের সামনে বোর্ডে একটা টপিক লেখা আছে। আমি যে কথাটা একটু আগে ডিসকাস করছিলাম, নিটের সিলেবাস খুলবে, দেখবে নিটের সিলেবাসে টপিকটা এইভাবেই লেখা আছে। আমি হুবহু ওই স্টেটমেন্টটাই লিখেছি। টপিকটার নাম পিউরিফিকেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এর মধ্যে অনেকগুলো দিক আছে। আমরা এটা শেষ করতে মোটামুটি 3টে ক্লাস নেব এই টপিকটা শেষ করতে। তারপরে এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো ডিসকাস করব। এর এগেনস্টে একটা অ্যাসাইনমেন্ট দেব, মানে বাড়িতে প্রবলেম সলভ করার জন্য। প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসে সেগুলো সব তোমাদের সাথে ডিসকাস করব। এবার পিউরিফিকেশন ব্যাপারটা কি, এর মধ্যে কি কি পড়বো সেগুলো বোঝাই। তোমরা পিওর অ্যান্ড ইমপিওর এই নামগুলোর সাথে পরিচিত? পিওর কি জিনিস? আর কোনো মিক্সচার নেই। আচ্ছা, ইমপিওর কি জিনিস? ও বলছে যার মধ্যে মাল্টিপল সাবস্টেন্স মিক্স থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরা যাক তোমরা দোকানে গেছো, দোকানে গিয়ে বলছো আমাকে চিনি দাও, চিনি দাও। তা আমি দোকানে গেলাম, দোকানদারের কাছে চিনি চাইলাম। এখন দেখা গেল দোকানদার তোমায় চিনি দিল, চিনি বাড়িতে নিয়ে আসলে চিনিটা খাওয়ার সময় দেখো আরে চিনির মধ্যে না কিছু কিছু এরকম গুঁড়ো গুঁড়ো কি সব আছে, মনে করো ধুলো বালি চিনিতে মেশানো আছে। তার মানে আমার চিনি এটা 100% পিওর না, এর মধ্যে ইমপিউরিটি আছে। পিওর কোনটা, কোনটাকে আমি এক্স্যাক্টলি কিনতে চাইছিলাম? আমি চিনি, এক্স্যাক্ট চিনি কিনতে চাইছিলাম, আমি ধুলোবালি কিনতে যাইনি দোকানে। কিন্তু দোকানদার চিনির সাথে সাথে কিছু ধুলোবালি ইন্টেনশনালি মেশাক, আনইনটেনশনালি মেশাক, ওগুলো মিশে গেছে। আমরা এগুলোকে বলছি ইমপিউরিটি। অর্গানিক যে কোনো কম্পাউন্ডস এর মধ্যে ইমপিউরিটি যদি থাকে তাকে কি করে সরানো যায় তার প্রসেস আজকে আমরা শিখব। আজকে আমরা কি পড়তে যাচ্ছি তাহলে? যে কোনো একটা পিওর সাবস্ট্যান্সের মধ্যে বা অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে যদি কোনো অশুদ্ধি থেকে থাকে, মানে কোনো ইমপিউরিটি থেকে থাকে, সেই ইমপিউরিটিকে কি করে দূর করব সেটা আমরা শিখতে চাইছি। নেসেসারি না যে সবসময় ধুলো বালি অ্যাজ এ ইমপিউরিটি থাকতে পারে। ধরা যাক এমন হলো যে আমি চাইছিলাম চিনি কিনতে, আমি দোকানদারকে বললাম না আমি চিনি চাই। দোকানদার না চিনির সাথে সাথে ধরো সুগারের সাথে সাথে খানিকটা লবণও মিশিয়ে দিয়ে দিয়েছে। চিনি লবণ দেখতে মোটামুটি একই রকম, সাদা সাদা রঙের হয়, ক্রিস্টাল হয়, সবই একই রকম দেখতে। তো তুমি দেখে দেখে কি করে বুঝবে যে কোনটা চিনির দানা কোনটা লবণের দানা? বা যদি দেখে বুঝেও যাও, ধরা যাক 1 কিলো চিনি দিলাম, 1 কিলো চিনি একটা মেঝেতে ঢেলে বললাম চলো ওই যে ওগুলো চিনির দানা ওগুলো লবণের দানা চলো সেপারেট করো। বুঝেছো কি পরিমাণ পরিশ্রম হবে একটা একটা করে চিনির দানা বেছে বেছে আলাদা করা? তো আমাদের কাছে না কিছু কিছু টুলস আছে, কিছু কিছু ফিজিক্যাল প্রসেস আছে যেগুলোর সাহায্যে আমি এইরকম যদি কোনো বাইনারি মিক্সচার থাকে, আমি একটা টার্ম উচ্চারণ করে ফেললাম বাইনারি মিক্সচার। বাইনারি মানে দুটো কম্পোনেন্টের মিক্সচার। তো এরকম যদি কোনো বাইনারি মিক্সচার থাকে সেখান থেকে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে সেপারেট করার যে প্রসেস, সেই প্রসেসটাই আমরা আজকে শিখবো। এবং ওইটারই নাম দিয়েছি পিউরিফিকেশন। আমি কি করে কম্পাউন্ডস গুলোকে পিউরিফাই করতে পারি। তাহলে এই চ্যাপ্টারে কি পড়তে চাইছি বুঝতে পারলে? কি পড়তে চাইছি? রিপিট, পিউরিফিকেশন পড়তে চাইছি। আরো বহু কিছু আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে মেইন শেখাবো পিউরিফিকেশন কি জিনিস। পিউরিফিকেশনের অনেক প্রসেস আছে, আমি পর ও আচ্ছা এখানে যেটা বলেছিলাম আমরা পিউরিফিকেশন করব আজকের ক্লাসে। সেই পিউরিফিকেশনের আবার অনেক মেথড হয়, মেথডগুলো আমি পরে স্লাইডে দেখাচ্ছি এক এক করে। আর এই চ্যাপ্টারে পড়ব কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এন্ড কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এগুলো কি জিনিস সংক্ষেপে একটু বলে দিই। ধরা যাক তোমার কাছে একটা অর্গানিক কম্পাউন্ডস আছে, তুমি জানবে কম্পাউন্ডস মানে সেখানে কোনো না কোনো এলিমেন্টস থাকে, রাইট? তোমরা একটা অর্গানিক কম্পাউন্ডের নাম বলতে পারো, একটা অর্গানিক কম্পাউন্ডের নাম যে কোনো। তুমি হয়তো ভাবতে পারো স্যার অর্গানিক নামটা বুঝি না, অর্গানিক কি জিনিস? অর্গানিক মানে অর্গানিক যার অরিজিন অর্গানিক। মনে করো আমাদের বডিতে, তুমি জানো আমাদের বডিতে প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে না? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এগুলোর মধ্যে কোন কোন অ্যাটম থাকে জানো? যেমন কার্বোহাইড্রেট নাম শুনেছো না? ফ্যাটস নাম শুনেছো না? এই কার্বোহাইড্রেট ফ্যাটস এগুলোর মধ্যে না কিছু কিছু এলিমেন্টস থাকে। যত উঁচু ক্লাসে যাবে এখানেই আছে, কার্বোহাইড্রেটসও আছে সিলেবাসে, ক্লাস 12 এ আছে, শেখাবো আমরা। প্রোটিন আছে, যেমন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তো এগুলো আছে।
অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেনও থাকে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। এবার ধরো তোমায় বলা হলো যে আচ্ছা তোমায় একটা অর্গানিক কম্পাউন্ড দিলাম, তুমি বলো তো অর্গানিক কম্পাউন্ডে কোন কোন এলিমেন্ট প্রেজেন্ট। এই যে অ্যানালাইসিস, যে ওর মধ্যে কোন কোন এলিমেন্ট প্রেজেন্ট, ওই অ্যানালাইসিসটাকে বলি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। হোয়াট ইজ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস? যে অ্যানালাইসিস করে আমি বুঝতে পারি আমার কম্পাউন্ডে কে কে প্রেজেন্ট, কে কে মিন্স কোন কোন এলিমেন্টস প্রেজেন্ট। আর যদি তোমায় জিজ্ঞেস করি না ভাই শুধু এটা বললে হবে না, কে কে আছে, তো তুমি বললে স্যার নাইট্রোজেন আমার কম্পাউন্ডে প্রেজেন্ট, আমি বললাম ফাইন নাইট্রোজেন প্রেজেন্ট, বলো কত গ্রাম নাইট্রোজেন প্রেজেন্ট। যদি এটা বের করতে কেউ বলে নাইট্রোজেন প্রেজেন্ট তো বুঝলাম, কত গ্রাম প্রেজেন্ট বলো, ওই অ্যানালাইসিসটাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। অর্থাৎ শুধু বললে হবে না নাইট্রোজেন প্রেজেন্ট, কত গ্রাম প্রেজেন্ট সেটাও বলতে হবে। তার মানে অ্যানালাইসিস কত রকমের হচ্ছে? অ্যানালাইসিস দু রকমের হচ্ছে। একটাকে বলেছি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এটা কি মানে আছে কি নেই কম্পাউন্ডের মধ্যে ওই এলিমেন্টস আছে কি নেই, এটা কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ মানে কি, যে শুধু আছে বললে হবে না, কতটা পরিমাণে আছে, ওটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে এই পুরো চ্যাপ্টার একটা আমি ব্রিফ ডিসকাশন দিলাম। ব্রিফ ডিসকাশন কি, চলে এসো। খুব জ্যাম ছিল রাস্তায়, রাইট? ঠিক আছে, বসো। আচ্ছা আমি তোমার জন্য আরেকবার একটু বলে দিই, খাতা খুলে ফেলো। আমি স্টার্ট করেছি ওই উপরে হেডিংটা করা, পিউরিফিকেশন এন্ড ক্যারেক্টারাইজেশন। এটা নিচে সিলেবাসে আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হবেই হবে। আমরা ওই পার্টটা দেখাবো। আমি প্রথমে ফার্স্ট স্লাইডে দেখালাম কি কি পড়বো এই চ্যাপ্টারে। আরেকবার রিপিট করে নিই, বলো কি কি পড়বো এই চ্যাপ্টারে। ফার্স্ট পড়বো পিউরিফিকেশন, তার প্রসেস কি কি। দেন পড়বো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কি, এর সাহায্যে কাকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। দেন পড়বো শুধু কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে কে আছে বললে হবে না, কারা কি পরিমাণে আছে সেটাও বলবো। সেই মেথডের নাম শিখিয়েছি কি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে প্রথম পেজের ইন্ট্রোডাকশন ক্লিয়ার, আমরা এই চ্যাপ্টারে কি কি পড়তে যাচ্ছি। এবার নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে চলো খাতায় এই নামগুলো একবার একটু লিখে ফেলা যায়, যে আমি যে পিউরিফিকেশন পড়াবো বললাম, পিউরিফিকেশনের মধ্যে কোন কোন প্রসেস থাকবে, আমরা কি কি প্রসেসে পিউরিফিকেশন করতে পারি। দেখো ফটাফট নামগুলো একবার পড়ি, আমি নামগুলো একবার পড়ে শোনাই তোমাদেরকে। প্রথমটার নাম সাবলিমেশন, সব আমি ডিটেলসে বলবো। প্রথমটার নাম কি, সাবলিমেশন। পরপর নামগুলোতে আসি। পরেরটার নাম ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন, ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন, আর সবার লাস্টেরটা ক্রোম্যাটোগ্রাফি। দরকার নেই তোমাদের কিছু লেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, নিয়ে দেবো। ইভেন আমি এটা তোমাদের পাঠিয়েও দেবো, এর মধ্যে কি আছে পাঠিয়ে দেবো। তাও যদি আমার কথা থেকে কোনো কিছু মনে হয় লিখে রাখার দরকার, লিখে রাখবো। ওকে, তাহলে নামগুলো শোনাই। এর মধ্যে একমাত্র ক্রোমাটোগ্রাফি আজকে আমরা কভার করতে পারবো না, টাইম হবে না। ক্রোমাটোগ্রাফি নিজেই একটা বড় জায়গা এবং খুব অ্যাডভান্স টেকনিক্স। তো ক্রোমাটোগ্রাফি বাদ দিয়ে বাকি যে পার্ট কটা এখানে লেখা, চারটা পার্ট, এই চারটা পার্টই আমি ডিটেলসে ডিসকাস করব। তাহলে পিউরিফিকেশনের মেইন প্রসেস যে পাঁচটা, সেই পাঁচটার নামগুলো একবার বলা যাক। পিউরিফিকেশনের প্রসেসের নাম কি? এক নাম্বার কি দিয়েছি, সাবলিমেশন। সেকেন্ড প্রসেস ক্রিস্টালাইজেশন। থার্ড ডিস্টিলেশন। ফোর্থ ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন। এর আরেকটা বিশেষ নাম আছে, এটাকে বলে সলভেন্ট এক্সট্রাকশন। খুব প্রচলিত নাম, খুব ফেমাস টেকনিক। তাহলে নামটা শিখে নাও, একবার লিখে নাও। এর কি নাম বলেছি? এর নাম সলভেন্ট এক্সট্রাকশন। এটা একটা নাম, সলভেন্ট এক্সট্রাকশন। আর আরেকটা বলেছি ক্রোমাটোগ্রাফি, সেই ক্রোমাটোগ্রাফি নিয়ে পরে আলোচনা হবে। তাহলে এখন স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে সবগুলো টার্ম তোমাদের সামনে আনি এবং ডিসকাস করি যে কি জিনিস। প্রথমে হেডিং করো সাবলিমেশন। দেখবে এই নামটা তোমরা শুনেছো, আমি কয়েকটা এক্সাম্পল দিই। তোমরা কি জানো সাবলিমেশন কি জিনিস হতে পারে? সাবলাইম করা মানে কি? একদম ভেরি গুড। ধরো এক্সাম্পল দিয়েই বলি, তোমরা কর্পূর, বাংলায় বলে কর্পূর, ইংলিশে বলে ক্যাম্ফোর। কোথায় শুনেছো না? কর্পূর শুনেছো? কর্পূর দেখেছো কোনোদিন? কর্পূর দেখবে হাতে রাখবে, এরকম ভাবে হাতে খানিকক্ষণ রেখে দাও, কিছুক্ষণ পর কি দেখবো, যে কর্পূর উড়ে চলে যায়। তো উড়ে যাওয়া সলিড থেকে গ্যাস কনভার্সন হয়ে গেল, এই প্রসেসটার নাম সাবলিমেশন। সেই জন্য আমি স্লাইডে দেখবে একটা কনভার্সন অলরেডি লেখা আমার, যে সাবলিমেশন মানে সলিড থেকে গ্যাসে যাবে, এই প্রসেসের নাম সাবলিমেশন। রিপিট, হোয়াট ইজ সাবলিমেশন? সলিড থেকে গ্যাসে, মাঝখানে কোনো লিকুইডের গল্পই নেই। সলিড থেকে গ্যাসে যাওয়া যেতে পারে, আবার চাইলে আমি গ্যাসটাকে এবার সলিডে কনভার্ট করতে পারি। তুমি যখন ক্যাম্ফোরটা গ্যাস হবে, সে গ্যাসটাকে যদি ঠান্ডা করে ফেলতে পারো, ও আবার সলিডিফাই হবে। তার মানে ভাবো, কখনো যদি প্রশ্ন করে এই সাবলিমেশনে কোন স্টেটে কনভার্ট হয়, অ্যান্সার করা যাবে না। কোন স্টেটে কনভার্ট হয়?
সলিড থেকে গ্যাসে যায়, মাঝখানে লিকুইডের গল্প নেই। এই প্রসেসের নাম কি? সাবলিমেশন। মাথায় ঢুকেছে না? এবার চলো, আমি কতগুলো এক্সাম্পল লিখেছি। কর্পূর তো বলে দিলাম, ক্যাম্ফার বলে দিলাম। পরীক্ষায় কি শুধু ক্যাম্ফার আসবে? নেসেসারি না, শুধু ক্যাম্ফার আসবে। এইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা এখানে যতগুলো এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পল গুলোর মধ্যে এমন অনেক কম্পাউন্ড আছে যেগুলো আপাতত তোমার মনে হবে স্যার আমি তো চিনি না, ডেফিনেটলি চিনি না। কিন্তু তোমার তো হাতে 2 বছর আছে, 2 বছর ধরে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়বে, সব পড়বে, আস্তে আস্তে সব নাম জানবো। কিন্তু আজকে আমরা মুখস্থই করব। যেমন কোনটা তোমাদের চেনা? আমি কর্পূর জানি, তোমরা চেনো, কর্পূর তোমরা দেখেওছো। ন্যাপথালিনও তোমরা চেনো, ন্যাপথালিনও দেখেছো। তোমরা লক্ষ্য করবে ন্যাপথালিন কখনো ইউজ করেছো বাড়িতে? দেখবে বাড়িতে, সবার বাড়ি ন্যাপথালিন ইউজ হয়। কি কাজে ইউজ হয়? বেসিনে ইউজ হয়। গন্ধ ভালো তাই বেসিনে রাখি। আরেকটা কাজে ন্যাপথালিনকে ইউজ করে, একদম জামা কাপড় দেখবে আলমারির ভেতরে যেখানে জামা কাপড় রাখা, ওখানে ন্যাপথালিন রেখে দেয়। কেন? ন্যাপথালিনের একটা না ইন্টেন্স স্মেল আছে, গন্ধ আছে, সেই গন্ধতে পোকামাকড়রা থাকে না। এরকম একটা কনসেপ্টে আমরা ন্যাপথালিনকে ইউজ করি। এবার বলো তো, ন্যাপথালিনকে তুমি যদি তোমার বেসিনে ফেলে রাখো বা তোমার আলমারির ভেতরে কোথাও রেখে দাও, ওই ন্যাপথালিনটা যেমন থাকে তেমনই থাকে না আস্তে আস্তে ছোট হয়? ছোট হয় কেন? ছোট কেন হয়? ন্যাপথালিন, একদম ন্যাপথালিনের পার্টিকেল গুলো আস্তে 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 ইভাপোরেট করে চলে যায়। তার মানে ন্যাপথালিন ছিল সলিড, ওরও ইভাপোরেশন চলে হয়ে গেল, তাই ন্যাপথালিনও এই প্রসেস সাবলিমেশন ঘটায়। এরকম ভাবে আমি এখানে যতগুলো এক্সাম্পল লিখেছি, তারপর এক্সাম্পল দেখো কি লিখেছি, নামটা পড়ি, অ্যানথ্রাসিন। এটাও একটা অর্গানিক কম্পাউন্ড। যদি আরো ডিটেলসে জানতে চাও, এদের স্ট্রাকচার আমরা লিখতে পারি, কিন্তু এখন স্ট্রাকচার লিখলে তোমরা বুঝবে না, কারণ আমরা এখনো অর্গানিক কেমিস্ট্রি ডিটেলসে স্টার্ট করিনি। ও বুঝবে। যেমন আমি বলি ন্যাপথালিনের স্ট্রাকচার একবার লিখি, একটু ইন্টারেস্ট তো পাবে স্ট্রাকচার দেখে দেখে, ভাববে ও এইরকম দেখতে, এটা ন্যাপথালিন। তোমাদের ভয়ের ব্যাপার নেই, কারণ আমি এখনো স্ট্রাকচার তোমাদের শেখাইনি, সব শেখাবো। তোমার জানা আছে ন্যাপথালিনের স্ট্রাকচার। অ্যানথ্রাসিন যদি বলি, অ্যানথ্রাসিন মানে আরেকটা এক্সট্রা রিং জুড়ে দাও, অ্যানথ্রাসিন এরও সাবলিমেশন হয়। তারপরে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার, আর স্ট্রাকচারে যাচ্ছি না, আপাতত নামে ইন্টারেস্ট। বেনজোইক অ্যাসিড, অ্যানথ্রাকুইনোন, অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যালিক অ্যানহাইড্রাইড, যত নাম লেখা এরা সবাই সাবলিমেশন করে। এখন তোমরা হয়তো ভাবছো আচ্ছা সাবলিমেশন তো এদের হয় বুঝলাম, এর সাথে ইমপিউরিটিকে সেপারেট করার প্রসেসটা কি হলো? ধরা যাক আমি ন্যাপথালিন নিলাম, ন্যাপথালিনের সাথে আমি ধরো বালি মিশিয়ে রেখে দিয়েছি। ন্যাপথালিনের সাথে কাকে মেশালাম? ন্যাপথালিনের সাথে আমি বালি মেশালাম। এখন তুমি বলো তো, ন্যাপথালিনের সাথে যে বালি মেশালাম, বালি মানে এখানে একটা নাম লিখে রেখেছি সিলিকা। বালি মানে কি লিখেছি? সিলিকা। দাঁড়াও একটা সুইটেবল কালার সিলেক্ট করি, এই কালারটা বোঝা যাবে? ওকে, তো সিলিকা, বালি। আচ্ছা বলো তো, বালি এখানে রেখে দিলাম, বালি সাবলিমেশন হবে? বালি উড়ে যাবে? না, বালি উড়ে যাবে না। সিলিকা এরা ভোলাটাইল না। আমি একটা টার্ম উচ্চারণ করে ফেললাম, ভোলাটাইল। বলো তো ভোলাটাইল মানে কি? যারা সহজে এরকম ভাবে উড়ে চলে যায় তাদেরকে বলি ভোলাটাইল। তো ন্যাপথালিন ভোলাটাইল আর সিলিকা ভোলাটাইল না। এবারে ন্যাপথালিনের সাথে সিলিকা মিশিয়েছি, এবার মিশিয়ে এটাকে একটা ওপেন স্পেসে রেখে দিয়েছি। আর তার উপরে ন্যাপথালিন যদি উড়ে যায়, ওটাকে কালেক্ট করার জন্য আমরা ওটাকে কিছু দিয়ে ঢেকে রেখেছি। মানে কনসেপ্টটা এরকম, ভালো করে বুঝে নাও। আমি এরকম একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে এই জায়গায় কিছু ন্যাপথালিন পার্টিকেল নিলাম, আর সেই ন্যাপথালিন পার্টিকেলের মধ্যে আমি ছোট 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 কিছু সিলিকার পার্টিকেল দিলাম। তোমরা এই ছবিতে বুঝতে পারলে এখানে আমি কি কি নিলাম? কি কি নিলাম বলো? ন্যাপথালিন আর তার সাথে সিলিকা, মানে বালি মিশিয়ে দিয়েছি। এবার এই দুটোর মধ্যে কে বলতো সাবলিমেশন হবে? কার সাবলিমেশন হবে, কার হবে না? ন্যাপথালিনের হবে। তাহলে আমরা যদি উপরে কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারি, উদ্দেশ্য কি? যেটা উড়ে যাবে, গ্যাস হয়ে যাবে, ওটাকে আটকে রাখবো। এবার এখান থেকে যখনই তোমার ন্যাপথালিনের পার্টিকেল গুলো আস্তে আস্তে উড়ে যাবে, উড়ে গিয়ে এই ঢাকনার গায়ে ও টাচ করলে, ওটা যদি ঠান্ডা রাখা হয় আস্তে আস্তে এটা কনডেন্স হবে। কনডেন্স মানে বুঝছো তো? মানে ও গ্যাসটাকে আবার সলিডে কনভার্ট করবে। এরকম ভাবে একটা সময় আসবে যখন সমস্ত ন্যাপথালিন পার্টিকেল গুলো উড়ে চলে যাবে, বালি পার্টিকেল গুলো পড়ে থাকবে, আমি দুজনকে আস্তে আস্তে সেপারেট করে দিলাম। এইভাবে যারা সাবলিমেশন করে তাদেরকে ইম্পিউরিটি থেকে আলাদা করা হয়। বোঝা গেছে? এবার তুমি হয়তো ভাবছো স্যার এখান থেকে প্রশ্ন কি আসবে? খুব সিম্পল প্রশ্ন আসে। এখানে হয়তো দুটো মিক্সচার দিয়ে দিল। ধরা যাক তোমায় মিক্সচার দিলাম, আমি বললাম অ্যানথ্রাসিন,
আমি বললাম অ্যান্থ্রাসিন, তার সাথে চলো সুগার মিশিয়ে দিয়েছি, আমরা কিভাবে সেপারেট করব? ওরা পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করবে এই মিক্সচারটাকে সেপারেট করার জন্য কোন মেথড ইউজ করব। তুমি শুধু দেখে বুঝবে যে এদের দুজনের মধ্যে কেউ সাবলিমেশন করে কি করে না। যেমন আমার এক্সাম্পলের মধ্যে দেখো অ্যান্থ্রাসিন এক জায়গায় লেখা ছিল, তার মানে অ্যান্থ্রাসিনের সাবলিমেশন হয়, তাহলে তোমার অ্যান্সার হবে যে এই দুটো মিক্সচারকে সেপারেট করা যাবে বাই ইউজিং সাবলিমেশন। বুঝতে পারলাম প্রশ্ন কেমন হতে পারে? এরকম যে কোনো মিক্সচার দিতে পারে, দিয়ে জিজ্ঞেস করতে পারে কিভাবে সেপারেট হবে, তো আমি তখন টেকনিকটা এইভাবে অ্যাপ্লাই করব, দেখবো এদের মধ্যে কার সাবলিমেশন হবে কার হবে না। যদি সাবলিমেশন হয় একজনেরও, তাহলে সেপারেট করা যাবে। এবার যদি এমন হয় আচ্ছা দুজনেই সাবলিমেশন করে ফেলে, সেপারেট করা সম্ভব? তখন আবার ডিফিকাল্ট সেপারেট করা, কারণ দুজনই যদি সাবলিমেট হয় তাহলে তো দুজনই চলে যাবে না উপরে, তখন সেপারেট করব কি করে? তাহলে সাবলিমেশনের বেসিক স্ট্র্যাটেজি কি? এমন দুটো কম্পাউন্ডস কে সেপারেট করা যাবে যাদের মধ্যে একজন ভোলাটাইল আর একজন নন ভোলাটাইল। ইম্পিউরিটি যদি নিজেও ভোলাটাইল হয়, তুমি কখনই ওকে সেপারেট করতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? তাহলে কন্ডিশন কি সাবলিমেশনের? কন্ডিশন কি, বা সাবলিমেশন দিয়ে সেপারেট করার কন্ডিশন কি? কি কন্ডিশন? একটা ভোলাটাইল হতে হবে আর একটা নন ভোলাটাইল হতে হবে। আমার কথা যদি না বুঝো ডেফিনেটলি বলবে স্যার বুঝলাম না। ক্লিয়ার কথাটা? চলো, নিচে একটা কথা লিখে রেখেছি, এই কথাটা এতক্ষণ ধরে বললাম সেটা নিচে লিখে রেখেছি, দেখো কি লিখেছি। টু ইম্পর্টেন্ট টার্ম টু বি নোটেড। দুটো টার্ম এখানে নোট করব। কি কি টার্ম? অলরেডি বলা। কি কি টার্ম? একটা নন ভোলাটাইল আর একটা ভোলাটাইল, অলরেডি বলা শেষ আমার। নন ভোলাটাইল কি? যাদের সাবলিমেশন হয় না। ভোলাটাইল কি? যাদের সাবলিমেশন হয়। তাই বললাম ইম্পিউরিটি। আচ্ছা প্রশ্নের উত্তর দাও, সাবলিমেশন দিয়ে সেপারেট করার জন্য ইম্পিউরিটিকে ভোলাটাইল হতে হবে নাকি নন ভোলাটাইল হতে হবে? ইম্পিউরিটিকে কি হতে হবে? ইম্পিউরিটিকে ভোলাটাইল। বলতো এখানে আমি অ্যান্থ্রাসিন আর সিলিকার মধ্যে কাকে ইম্পিউরিটি বলছি? সিলিকাকে ইম্পিউরিটি বলছি। এবারে সিলিকা যদি ভোলাটাইল হয়, তুমি অ্যান্থ্রাসিনের সাথে সাথে তো সিলিকাও তো উড়ে চলে যাবে, তার মানে সিলিকা ভোলাটাইল হওয়া যাবে না, সিলিকাকে হতে হবে নন ভোলাটাইল। তাহলে আমার কন্ডিশন, আমার প্রশ্ন কি? ইম্পিউরিটি, ইম্পিউরিটিকে সিলিকা, যাকে আমি চাই না, যাকে সেপারেট করতে চাই, সে ভোলাটাইল হবে নাকি নন ভোলাটাইল হবে? নন ভোলাটাইল। সে ভোলাটাইল হলে তুমি কি করে সেপারেট করবে? সে কোনোভাবেই ভোলাটাইল হওয়া যাবে না। তাহলে প্রথম পেজ, এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, আমি নেক্সট পেজে যাব। কোনো প্রশ্ন? আমি আবার রিপিট করবো, আমি তোমায় জিজ্ঞেস করি, বলো তো দুজনের মধ্যে ইম্পিউরিটি কে সেপারেট করার জন্য ইম্পিউরিটির নেচার কেমন হওয়া উচিত, ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? নন ভোলাটাইল। কেন? একদম, একটা যদি ভোলাটাইল হয় তাহলে উড়ে চলে যাবে, আর যে নন ভোলাটাইল সে নিচে থেকে যাবে, আমরা ইজিলি ওকে সেপারেট করবো। তাহলে সাবলিমেশন নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, সাবলিমেশন আমি ছেড়ে দিলাম। চলো নেক্সট প্রসেসে চলে আসি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, নামটা লেখো ক্রিস্টালাইজেশন। আমি আগে প্রসেসটা কি সেটা বোঝাবো, তারপর এর সাহায্যে কি করব সেটাও বোঝাবো। নামটা কখনো শুনেছো ক্রিস্টালাইজেশন? কখন, কোথায় শুনেছো, বা ঘটনাটা কি বোঝাও একটু? কি হয় ক্রিস্টালাইজেশন? লিকুইড থেকে সলিড হয়ে যায়, যার প্রসেস ওরা জানে। আমি ক্রিস্টালাইজেশন কিভাবে হয় একটা ছোট এক্সাম্পল দিই। ধরা যাক ওয়াটার টু আইস, হ্যাঁ ধরা যাবে ওয়াটার টু আইস তো ডেফিনেটলি ক্রিস্টালাইজেশন। আমি একটা এক্সাম্পল দিই। ধরা যাক আমরা একটা কন্টেইনার নিলাম, তোমরা চাইলে এক্সপেরিমেন্টটা বাড়িতে বসে করতেও পারো। একটা কন্টেইনার নিলাম, খুব মজা লাগে। কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমি ওয়াটার নিলাম, কন্টেইনারের মধ্যে সলভেন্ট নিলাম, ওয়াটার। তোমরা সলভেন্ট বোঝো তো? সলভেন্ট নিলাম, ওয়াটার। এবার এই ওয়াটারের মধ্যে আমি বাইরে থেকে কপার সালফেট এর অ্যাড করলাম, সলিড হিসেবে কপার সালফেট অ্যাড করলাম। কপার সালফেট দেখেছো? দোকানে যাবে বলবে তুতে দাও, দেখবে কপার সালফেটকে কেউ কেউ বলে ব্লু ভিট্রিয়াল, কেউ কেউ ওই কমার্শিয়ালি তুতে বলে। দোকানে গিয়ে বলবে তুতে দাও, দেখবে কপার সালফেট দেবে। কপার সালফেট এর মধ্যে দিলে, দিয়ে বার্নারে বসিয়ে খানিকক্ষণ হিট করবে, কি দেখবে জানো? কপার সালফেট ওয়াটারে ডিজলভ হয়ে যাবে, একটা সুন্দর লাইট ব্লু কালারের সলিউশন প্রিপেয়ার করবে। কি বলেছে কথাটা? ওয়াটার নিলাম, তার মধ্যে কপার সালফেট ফেললাম, ফেলে বার্নারে হিট করলাম, হিট করার পর কি হবে? ডিজলভ হয়ে যাবে, একটা ব্লু কালারের সলিউশন তৈরি হবে। এবারে তুমি এই সলিউশনটাকে একটু হিট করবে, হিট করলে দেখবে এর ভলিউম আস্তে 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 কমতে থাকবে, তার মানে সলিউশনটা বেশি বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে। তোমরা কনসেন্ট্রেটেড আর ডাইলুট সলিউশন নাম শুনেছো? ডাইলুট মানে কি? যেখানে সলিউট কম আছে,
কনসেন্ট্রেটেড মানে যেখানে সলিউট বেশি দেয়া আছে। দুটো টার্ম শিখিয়ে দিলাম, ডাইলিউট আর কনসেন্ট্রেটেড। ডাইলিউট মানে কি? কনসেন্ট্রেশন কম থাকে সেটা ডাইলিউট, আর কনসেন্ট্রেশন যদি বেশি থাকে সেটাকে বলে কনসেন্ট্রেটেড। তা আমরা বয়েল করে করে এর ভলিউমটাকে কমিয়ে আনলাম, তাহলে সলিউশনটা কি হলো? ডাইলিউট হলো না কনসেন্ট্রেটেড হলো? কনসেন্ট্রেটেড। জল যত বেশি করে অ্যাড করবে তত ডাইলিউট হবে, যত ভলিউম কমিয়ে দেবে তত বেশি কনসেন্ট্রেটেড হবে। কনসেন্ট্রেটেড করার পর বার্নারটাকে নেব এখান থেকে সরিয়ে বিকারটাকে নিয়ে একটা জায়গায় রেখে দাও আনডিস্টার্ব কন্ডিশনে। নাড়ানাড়ি করা যাবে না, ঝাঁকানো যাবে না, ওকে ডিস্টার্ব করা যাবে না। তো এরকম ভাবে বিকারটাকে যদি রেখে দাও তুমি দেখবে অনেকক্ষণ টাইম লাগে, ধীরে 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 সলিউশন ঠান্ডা হবে আর বিকারের নিচে সাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপের ক্রিস্টাল জমতে শুরু করে। আমরা এই প্রসেসটাকে বলি ক্রিস্টালাইজেশন। তাহলে ভাবো ক্রিস্টালাইজেশনে ফিজিক্যাল স্টেট কেমন চেঞ্জ হলো। প্রথমে ছিল লিকুইড, তা আমি এখানে লিখবো প্রথমে কি ছিল? লিকুইড। সেখান থেকে ক্রিস্টাল পড়া মানে কি তৈরি হচ্ছে? সলিড। এই প্রসেসকে বলে ক্রিস্টালাইজেশন। তাহলে হোয়াট ইজ ক্রিস্টালাইজেশন? লিকুইড টু সলিড, লিকুইড টু সলিড, এই প্রসেসের নাম ক্রিস্টালাইজেশন। মাথায় ঢুকেছে না? এবার ক্রিস্টালাইজেশন কিভাবে, ক্রিস্টালাইজেশনের সাহায্যে আমি ইম্পিউরিটিকে সেপারেট করব। এবার তোমরা জানো এই যে আইস ওয়াটার হয়, সরি ওয়াটার আইসে কনভার্ট হয়, তো কত ডিগ্রিতে কনভার্ট হয়? ওয়াটার আইসে কনভার্ট হয় কত ডিগ্রিতে? আমি কিন্তু বলছি ওয়াটার আইসে কনভার্ট হয় কত ডিগ্রিতে? হ্যাঁ, আমি যদি ডিগ্রি সিতে বলি, আমরা বলবো 0 ডিগ্রি সিতে। দেখো দুটো কথা একই, 0 ডিগ্রিতে ওয়াটার আইস হয়, তাই তো? তার মানে এই ভ্যালুটাকে বলি মেল্টিং পয়েন্ট না বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার? অ্যান্সার দাও। মেল্টিং পয়েন্ট না বয়েলিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট। এটা আইসের মেল্টিং পয়েন্ট। আমরা এটাকে দুটো নাম দিতে পারি, এটা ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট বা এটা আইসের মেল্টিং পয়েন্ট। বুঝেছো? ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট। তার মানে ক্রিস্টালাইজেশন টেকনিকটা ইউজ করব যাদের ডিফারেন্ট ফ্রিজিং পয়েন্ট থাকে তাদের জন্য অ্যাপ্লাই করা যাবে। ডিফারেন্ট ফ্রিজিং পয়েন্ট কিরকম? ধরা যাক আমি ওয়াটারের সাথে, ধরা যাক আমি একটা এ কম্পাউন্ড একটা বি কম্পাউন্ড, এই দুটোকে মিক্স করে একটা লিকুইড বানালাম। ভালো করে বুঝবে, তারপর আমি এক্সাম্পলে আসছি। কি বললাম? এ কম্পাউন্ড বি কম্পাউন্ড এই দুটোকে একসাথে কম্বাইন করে একটা সলিউশন বানিয়ে ফেলেছি। এবার এই সলিউশনটাকে আমি আস্তে আস্তে ঠান্ডা করব। ঠান্ডা করতে থাকলে আগে কে ফ্রিজ হবে? যার ফ্রিজিং পয়েন্ট কম, ঠিক না? আমি যখন ঠান্ডা করছি আমি ধরে নিলাম এই এ আর বি এর মধ্যে এর ফ্রিজিং পয়েন্ট 20 ডিগ্রি সি আর বি এর ফ্রিজিং পয়েন্ট সাপোজ 5 ডিগ্রি সি। ভালো করে বুঝবে কথাটা। এবার আমি যদি বয়েল করি, আমি ধরলাম বয়েল করেছি 100 ডিগ্রি সি তে। এবার বয়েল করার পর যখন ঠান্ডা হতে দেব তখন টেম্পারেচার 100 থেকে কমবে, 100 থেকে 80, 70, 60 করে কমতে 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 যখন টেম্পারেচার 20 রিচ করবে তখন এদের মধ্যে কে সেপারেট হয়ে যাবে? যার ফ্রিজিং পয়েন্ট 20। কার ফ্রিজিং পয়েন্ট 20? এ। তুমি দেখবে হঠাৎ করে নিচে ক্রিস্টাল জমতে শুরু করেছে, সেই ক্রিস্টাল এর ক্রিস্টাল। ব্যাস ওকে লিকুইডটাকে আলাদা করে সরিয়ে নাও, দেখবে এ কম্পোনেন্টটা সেপারেট হয়ে গেছে। তারপর এ যখন সেপারেট হয়ে গেল তুমি আবার টেম্পারেচারকে কমিয়ে নাও, কমাতে কমাতে 5 ডিগ্রিতে এসো, তখন দেখবে বি আবার ক্রিস্টাল করতে শুরু করবে, বি কে সেপারেট করে নিলাম। তার মানে ভাবো আমি ক্রিস্টালাইজেশন দিয়েও দুটো কম্পোনেন্টকে সেপারেট করতে পারি। কথা বোঝা গেছে? আমি এই জন্য দেখবে ব্র্যাকেটে একটা কথা লিখেছি, এই সেপারেশনটা অন দা বেসিস অফ ফ্রিজিং পয়েন্ট অর অন দা বেসিস অফ মেল্টিং পয়েন্ট, এই দিয়ে করা যেতে পারে। এটাও পরীক্ষার প্রশ্ন আসে যে ক্রিস্টালাইজেশনের হোয়াট ইজ দা বেসিস অফ সেপারেশন বাই ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন দিয়ে যে সেপারেট করব তার বেসিস কি? অ্যান্সার হবে বেসিস ইজ মেল্টিং পয়েন্ট অর ফ্রিজিং পয়েন্ট। বলো। ওকে ওকে। জল রেখেছি, জলের ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে বের করার পর নরমাল জল, যখন আমি ক্যাপটা খুললাম সলিড হয়ে গেল। ক্যাপটা খুললাম আস্তে আস্তে সলিড হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা এই ডিসকাশনটা ক্লাসটা শেষ হওয়ার পরে করি। রেকর্ডিং চলছে তো, রেকর্ডিংটা স্টপ করে নিয়ে তারপর করছি ডিসকাশন, ফাইন, নাহলে বেকার মাঝখানে টাইম যাবে। তো এখানের প্রসেসটা সবাই বুঝতে পেরেছো? এবারে নিচে একটা লাইন লিখে রেখেছি, এই লাইনটা ভালো করে পড়বে এবং এটা জানতে হবে, এই অবজারভেশন গুলো জানতে হবে। কি কি?
সুইটেবল সলভেন্ট, সুইটেবল সলভেন্ট বলতে আমি বললাম না যে ক্রিস্টালাইজেশন করব। তুমি লক্ষ্য করেছো ক্রিস্টালাইজেশন করার সময় আমাকে সলিউটকে একটা সলভেন্টে দিতে হয়েছিল। আমি যে এক্সাম্পলটা দিলাম একটু আগে, আমি বলেছিলাম একটা কন্টেনারের মধ্যে ওয়াটার নিলাম, ওয়াটারের মধ্যে কাকে নিলাম, কপার সালফেট। তার মানে ক্রিস্টালাইজেশনের জন্য তোমার একটা মিডিয়াম দরকার, একটা সলভেন্ট দরকার, যে সলভেন্টের মধ্যে ক্রিস্টালাইজেশন করা হয়, বুঝেছো? ওই সলভেন্টরা কারা কারা হতে পারে আমি এখানে একটা তার লিস্ট করে দিয়েছি, এটাও পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্রিস্টালাইজেশনের জন্য সুইটেবল সলভেন্ট কারা কারা। এমন সব সলভেন্ট নেওয়া উচিত যাদের মধ্যে আমি কোনো কম্পাউন্ড দিলে ইজিলি ডিসলভ হয়। বেস্ট সলভেন্ট ওয়াটার, ওয়াটারের থেকে বেস্ট সলভেন্ট নেই ক্রিস্টালাইজেশনের জন্য, কেন জানো? এবার ওয়াটারের কিছু কিছু ড্রব্যাকস আছে, সেটা আমরা পরে বলবো। ওয়াটারকে ইউনিভার্সাল সলভেন্ট বলে। ইউনিভার্সাল কেন বলে? ওয়াটার এমন একটা কম্পাউন্ড, মোটামুটি ভাবে পৃথিবীতে যত কম্পাউন্ডস থাকে, এক্সেপশন কিন্তু আছে, বারে বারে বলছি, বেশিরভাগ কম্পাউন্ডস ওয়াটারে ডিসলভ করে। এখন ভাবো যদি তোমার সলিউট ওয়াটারে ডিসলভ নাই করে, তুমি ক্রিস্টাল ফেলবে কি করে? তাহলে ক্রিস্টাল ফেলার আগে তো ওর ওয়াটারে ডিসলভ হওয়ার কথা। তাই ক্রিস্টালাইজেশনে প্রাইমারি কন্ডিশন কি? যে তুমি এমন সলভেন্ট সিলেক্ট করবে যার মধ্যে কম্পাউন্ড দিলে সেটা সলেবল হয়, বুঝেছো? তাহলে প্রাইমারি কন্ডিশন ফর ক্রিস্টালাইজেশন কি শিখলাম বলো? প্রাইমারি কন্ডিশন কি? সুইটেবল সলভেন্টস নিতে হবে। কেমন সলভেন্টস? যেখানে তোমার সলিউট দিলে সেই সলিউটটা ডিসলভ হতে পারে। জেনারেলি আমরা সলভেন্ট হিসেবে ওয়াটার অ্যাড করি, পরে তোমাদের শেখাবো যে কোন সলিউট কোন সলভেন্টে দিলে ডিসলভ করবে সেটা আমরা বুঝতে পারি। একটা ফর্মুলা আছে, একটা থাম্ব রুল আছে, লাইক ডিসলভস লাইক। তা এখন এগুলো বললে সব মাথায় ঢুকবে না। মানে পোলার সলিউট পোলার সলভেন্টে ডিসলভ হয়, নন পোলার নন পোলারে ডিসলভ হয়। ওই জন্য আমি এখানে অনেকগুলো সলভেন্টের এক্সাম্পল লিখেছি। সলিউট যেমন হবে তেমন সলভেন্টকে সিলেক্ট করব। ধরো কি কি একবার পড়ে নি নামগুলো। ওয়াটার, ওয়াটার তোমরা সবাই জানো। অ্যালকোহল, নাম শুনেছো? অ্যালকোহল, অ্যালকোহল। ইথার, নামগুলো শোনা, নামগুলো একবার পড়ে যাই। ইথার। দেন কার্বন টেট্রাক্লোরাইড, এটা খুব হয়তো পরিচিত না, তোমার পরিচিত না? আমরা সব শেখাবো ডিটেলসে। কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে বেনজিন, অ্যাসিটোন, পেট্রোলিয়াম। তো এত রকমের সলভেন্ট ইউজ করা হয়। এবার এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা ধরা যাক আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি তোমায় আয়োডিন নিলাম, আয়োডিন সলিড, আর আমি NaCl নিলাম, NaCl ও সলিড। এই দুটো প্লাস দেবো না, আলাদা আলাদা। এবার বলে রাখি সেগুলোর আবার কেমিস্ট্রি আমরা পরে যখন সলিউশন কেমিস্ট্রি পড়াবো শেখাবো যে কে কোথায় যাবে, জাস্ট একটা আইডিয়া দিই। ধরো তোমায় বলা হলো আচ্ছা NaCl যদি আমার সলিউট হয়, সলভেন্ট কি চুজ করা উচিত? আমি NaCl এর মধ্যে ধরো কিছু ইম্পিউরিটি মিশিয়ে রেখেছি, আমি NaCl কে সেপারেট করতে চাই। আমি তখন কাকে চুজ করব অ্যাজ এ সলভেন্ট জানো? আমি চুজ করব ওয়াটারকে, কারণ NaCl আয়নিক কম্পাউন্ডস আর ওয়াটার পোলার সলভেন্ট। আয়নিক কম্পাউন্ডস পোলার সলভেন্টে ডিসলভ করবে, তাই সলভেন্ট সিলেকশন ইম্পর্টেন্ট। তুমি যদি ভাবো না স্যার NaCl কে আমি বেনজিনের মধ্যে দিয়ে ক্রিস্টালাইজেশন করব, হবে না, কারণ NaCl বেনজিনে ডিসলভই করবে না। বোঝাতে বললাম? সেম ভাবে চলে আসি আয়োডিন। আয়োডিন হচ্ছে নন পোলার মলিকিউল। এখন তুমি হয়তো ভাবছো স্যার পোলার নন পোলার তো জানি না। জানি না কারণ আজকে ফার্স্ট ক্লাস করছি, সব জানাবো। যখন কেমিক্যাল বন্ডিং শিখবে সেখানে আয়নিক কারা কোভ্যালেন্ট কারা সবই শিখবে। আজকে শুধু নামটা শোনো, আয়োডিন আয়নিক না, আয়োডিন হচ্ছে কোভ্যালেন্ট মলিকিউল। তাহলে কোভ্যালেন্টরা ওয়াটারে ডিসলভ করবে না। আয়োডিনকে ডিসলভ করতে গেলে আমার নন পোলার সলভেন্ট চাই, লাইক বেনজিন, লাইক কার্বন টেট্রাক্লোরাইড, এগুলোতে ডিসলভ হবে। তার মানে সলভেন্ট সিলেকশন ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ সব সলিউটরা সব সলভেন্টে ডিসলভ হয় না, তো ডিসলভ না হলে ক্রিস্টালাইজেশনের প্রশ্নই আসে না। বুঝতে পারলাম? তাহলে এই পেজ থেকে আমরা কি কি শিখবো? আইটা প্রসেস। ক্রিস্টালাইজেশন মানে কি সেটা ও আমাকে ফার্স্টই বলে দিয়েছে। ক্রিস্টালাইজেশন কি? লিকুইড থেকে সলিডে আসা। ক্রিস্টালাইজেশনের জন্য সুইটেবল সলভেন্ট চাই, সলভেন্টের নাম নিচে লিখে দিয়েছি, আর ক্রিস্টালাইজেশন কোন বেসিসে করা হয় সেই বেসিসটাও লিখে দিয়েছি। এই তিনটে প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমি রিপিট করি, ক্রিস্টালাইজেশনের বেসিস কি? কোন বেসিসে ক্রিস্টালাইজেশন হয়? মেল্টিং পয়েন্ট অর ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্টও বলতে পারি, মেল্টিং পয়েন্ট অর ফ্রিজিং পয়েন্ট। সলভেন্ট সুইটেবল কারা কারা? এই সব সলিউটের জন্য সব সলভেন্ট নেওয়া যাবে না, পার্টিকুলার কিছু সিলেকশন রুল আছে। রুলটাও এক লাইনে বলে দিয়েছিলাম। বলতো কি বলেছিলাম? লাইক ডিসলভস লাইক, যে পোলার তাকে পোলারে ফেলবো, যে নন পোলার তাকে নন পোলারে ফেলবো। ছেড়ে দিলাম এই পেজ, নেক্সট পেজে চলে আসি। আমরা দুটো টেকনিক অলরেডি বলে দিলাম, কি কি বললাম রিপিট করি একটু। একটা সাবলিমেশন আর একটা ক্রিস্টালাইজেশন। চলো থার্ড প্রসেসে যাই। থার্ড প্রসেস ক্রিস্টালাইজেশনের আরেকটু এক্সাম্পল আছে এখানে। থার্ড প্রসেসে যাওয়ার আগে আরো দু একটা এক্সাম্পল দিয়ে যাই। কিরকম এক্সাম্পল? খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। দেখো আমি কি করেছি,
আমি একটা এক্সাম্পল লিখেছি, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় এসেছিল কোনো এক বছর, সেখান থেকে তোলা। মিক্সচার অফ বেনজোইক অ্যাসিড অ্যান্ড ন্যাপথলিন। আমি দুটো কম্পাউন্ড নিলাম, কম্পাউন্ড দুটোর নাম দেখো, একটা বেনজোইক অ্যাসিড, আরেকটা কি, আরেকটা ন্যাপথলিন। এবারে বেনজোইক অ্যাসিড আর ন্যাপথলিনের যে মিক্সচার, তোমরা যদি ফিজিক্যালি দেখো, বেনজোইক অ্যাসিড দেখতেও হোয়াইট ক্রিস্টাল, ন্যাপথলিন দেখতেও হোয়াইট ক্রিস্টাল, দুটোকে দেখে কোনোভাবেই সেপারেট করা পসিবল না। তাহলে সেপারেট কি করে করব, তার টেকনিক দেখাই। আমরা কি করেছি, আমি এখানে একটা টার্ম লিখেছি, সে টার্মটা আমি চাই তোমরা একবার পড়ো, পড়ার পর আমি ব্যাপারটা বোঝাই। দেখো তো কি লিখেছি টার্মটা, আমি লিখেছি বেনজোইক অ্যাসিড ডিসলভস ইন হট ওয়াটার, বেনজোইক অ্যাসিড ডিসলভস ইন হট ওয়াটার। তার মানে আমি যদি এই মিক্সচারটাকে নিয়ে একটা বিকারে ওয়াটার নিলাম, সে ওয়াটারটা নর্মাল না, এই ওয়াটারটা নিলাম হট ওয়াটার, নিয়ে এই মিক্সচারটাকে যদি ফেলি, বেনজোইক অ্যাসিড এবং ন্যাপথলিনের মধ্যে কে হট ওয়াটারে মোর সলেবল, বলে দিয়েছি অলরেডি, কে বেশি সলেবল, বেনজোইক অ্যাসিড। তার মানে তুমি দেখবে তোমার যে মিক্সচার, সে মিক্সচারের মধ্যে ন্যাপথলিন আর ওয়াটারে ডিসলভ হচ্ছে না, শুধু বেনজোইক অ্যাসিড ওয়াটারে ডিসলভ হচ্ছে। তারপরে এটাকে আমরা ফিল্টার করব। ফিল্টার কেন করব সেটা বোঝাই, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি কি বলতে চাইছি আরেকবার শোনো। আমি একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে আমি রেখেছি ওয়াটার। এবার আমি ধরে নিলাম এই কালো কালো পার্টিকেল গুলো হচ্ছে বেনজোইক অ্যাসিডের পার্টিকেল, কালো কালো গুলো বেনজোইক অ্যাসিডের পার্টিকেল। আর আমি আরেকটা কালার নেই, আমি ধরলাম এই কালার গুলো সব ন্যাপথলিনের পার্টিকেল। এবার বলো তো কোন পার্টিকেলটা ওয়াটারে ডিসলভ করবে, কোনটা করবে না? বেনজোইক অ্যাসিড করবে ডিসলভ। বেনজোইক অ্যাসিড কোনগুলো, কালো কালো গুলো। এবার যখন বেনজোইক অ্যাসিড ডিসলভ করে গেল, আমি এই বেনজোইক অ্যাসিড গুলো আর এখানে রইলো না, এগুলো ডিসলভ করে গেল ওয়াটারের মধ্যে। তারপরে আমরা এরকম ভাবে একটা ফানেল নেব। তোমরা কখনো ফানেল দেখেছো স্কুলে? ফানেলের মধ্যে উপরে ফিল্টার পেপার রাখবো, রেখে এই সলিউশনটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢাললে হবে কি, যেটা ডিসলভ হয়েছে সেটা অ্যাজ এ ফিল্ট্রেট নিচে কালেক্ট হবে, আর যেগুলো ডিসলভ হয়নি ওগুলো এখানে সব রয়ে যাবে, ফিল্টার পেপারে রয়ে যাবে। তাহলে ভাবো, আমি ফিল্টার করে সেপারেট করে ফেললাম। কাকে সেপারেট করলাম? ন্যাপথলিনকে সেপারেট করলাম ফ্রম বেনজোইক অ্যাসিড। কারণ কি, ন্যাপথলিন তো ওয়াটারে ডিসলভই করেনি। এবার তুমি হয়তো ভাবছো, স্যার এখানে তো বেনজোইক অ্যাসিড লিকুইড স্টেটে গেছে, ও তো হট ওয়াটারের মধ্যে সলেবল হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করব কেন ঠান্ডা করব? যদি তুমি ঠান্ডা করো, এখানে বেনজোইক অ্যাসিড আবার ক্রিস্টাল হিসেবে জমবে, তারপরে ওটাকে সেপারেট করব, দেখবো বেনজোইক অ্যাসিড সেপারেট হয়ে গেছে। তাহলে টেকনিক বোঝা গেল, বেনজোইক অ্যাসিড আর ন্যাপথলিন কি করে সেপারেট করলাম, এইভাবে ক্রিস্টালাইজেশন দিয়ে সেপারেট করলাম। কোনো ডাউট না? ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিয়ে রেখেছি, চলো পরের এক্সাম্পলটাও করব। পরের এক্সাম্পলটা কি? পরের এক্সাম্পল এই দিকে তাকাও। আমি এবারে একটা মিক্সচার বানিয়েছি। কার কার মিক্সচার দেখো, কার কার মিক্সচার বানিয়েছি? কমন সল্ট। তোমরা জানো হোয়াট ইজ কমন সল্ট? NaCl, কমন সল্ট। কমন সল্টের সাথে চিনিকে মিশিয়েছি, খুব ইম্পর্টেন্ট। কাকে মেশালাম? কমন সল্টের সাথে চিনিকে মেশালাম, সুগারকে মেশালাম। এবার দেখো এখানে একটা কথা লিখেছি, কথাটা একটু পড়ো নিজেরা, তারপরে আমি বলি কি কথা লিখেছি। আমি লিখেছি only sugar dissolves in hot ethanol। এবার তুমি হয়তো ভাবছো, স্যার আপনি ইথানল নিলেন, এবার ওয়াটার নিলে কি হতো? ওয়াটার নিলে একটা প্রবলেম হতো। কি প্রবলেম জানো? শোনো, ওয়াটার নিলে কি হতো। আমরা যদি ওয়াটার নিতাম অ্যাজ এ সলভেন্ট, তোমরা বাড়িতে গিয়ে এই কাজটা করবে, বা অলরেডি আমি জানি করেছো। ওয়াটারের মধ্যে যদি NaCl দিই, কমন সল্ট না, ডিসলভ করবে না, করবে না? ডিসলভ করবে। ওয়াটারের মধ্যে যদি সুগার নেই, ডিসলভ করবে না, করবে না? এ তো প্রবলেম এখানে। তো ওয়াটার সলভেন্ট হিসেবে সিলেক্ট করলে তোমাদের উল্টো প্রবলেম, কারণ NaCl ও ডিসলভ করবে, সুগারও ডিসলভ করবে। এবার সেখান থেকে সেপারেট করতে গেলে তোমায় বুঝতে হবে কার ফ্রিজিং পয়েন্ট কত, কততে ঠান্ডা করব। ফলে প্রসেস হচ্ছে ডিফিকাল্ট। করা যাবে না আমি সেটা বলছি না, দুজনের হয়তো ফ্রিজিং পয়েন্ট সেম না, ফ্রিজিং পয়েন্ট জানবো, সেই হিসেবে টেম্পারেচারকে কন্ট্রোল করে সেপারেট করব। কিন্তু প্রবলেমটা আরো ইজি করা যেতে পারে যদি আমি ওয়াটারের জায়গায় এমন সলভেন্ট সিলেক্ট করি যে একজন ডিসলভ করবে, আরেকজন ডিসলভ করবেই না, প্রথমেই তো সেপারেট হয়ে গেল। বুঝেছো? ওই জন্য আমাদের সিলেকশন এখানে হট ইথানল। তো ইথানলের মধ্যে কে যায় কে যায় না, কে ডিসলভ করে কে করে না? সুগার ডিসলভ করে, কিন্তু NaCl ডিসলভ করে না। ফলে তুমি প্রথমেই NaCl কে ডিসলভ না করে ওকে বাইরে বের করে দাও, সেপারেট করে দাও, ফিল্টার করে করে সেপারেট করে দাও। এইগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে।
ওরা এরকম দুটো কম্পাউন্ড দেবে, এরকম ধরো এটাই বললো NaCl সুগার, হাউ উইল ইউ সেপারেট NaCl ফ্রম সুগার, বা ইউ উইল ইউজ হোয়াট সলভেন্ট ইউ ক্যান ইউজ। তো অ্যান্সার দিতে হবে হট ইথানল ইউজ করবো। তোমরা তো ভাবছো স্যার এত কিছু আমরা জানবো কি করে? তার জন্যই প্র্যাকটিস। যত প্র্যাকটিস করব, বইয়ে যা যা প্রবলেম আছে, আমি যা যা অ্যাসাইনমেন্টে প্রবলেম দেবো সব করবো, দেখবো ওর বাইরে প্রশ্ন থাকবেই না। তাহলে ক্রিস্টালাইজেশন মোটামুটি ঢুকেছে না মাথায়? তার জন্য আমাদের সলভেন্ট সিলেকশন গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ কেন? সলভেন্ট তো সেপারেট করে দেবে না যে কে ডিসলভ করছে কে করছে না। চলো নেক্সট পেজে আসি। পরে যদি বুঝতে না পারো আমায় বলবে কিন্তু। নেক্সট, এটা একটু ডিফারেন্ট টেকনিক। ক্রিস্টালাইজেশনের মধ্যে আরেকটা পার্ট ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। কি জিনিস? দেখো আমি কতগুলো কথা লিখেছি। এটাকে বলে রিপিটেড ক্রিস্টালাইজেশন। নামটা নোট করো। ফ্র্যাকশনাল যেটা ক্রিস্টালাইজেশন, তার আরেকটা নাম কি নাম? রিপিটেড ক্রিস্টালাইজেশন। দেখো রিপিটেড ক্রিস্টালাইজেশন কি জিনিস, আমি সুন্দর করে কয়েকটা কথা লিখেছি। এই এক্সাম্পলটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় খুব আসে। এটার কনসেপ্টটা এরকম, আমি এই লাইনটা কি লিখেছি একবার লাইনটা পড়া যাবে? যদি এমন দুটো সাবস্টেন্স হয় যাদের সলিবিলিটি স্লাইটলি ডিফার করে, যাদের সলিবিলিটি স্লাইটলি ডিফার করে, যেমন দেখো আমরা এতক্ষণ ধরে কাদেরকে নিয়ে আলোচনা করলাম? আমি একটু আগে আলোচনা করলাম NaCl কে নিয়ে আর তার সাথে সুগারকে নিয়ে। এদের দুজনের মধ্যে আমি যখন হট ইথানল ফেললাম, আমি কি দেখলাম? যে একজন ডিসলভ করলোই না, আরেকজন ডিসলভ করলো। তার মানে একজনের সলিবিলিটি এখানে একেবারে নেগলিজেবল, আরেকজনের এখানে হাই সলিবিলিটি। সেই কেসগুলোতে প্রবলেম নেই। প্রবলেম তখনই আসবে যদি দুটো কম্পোনেন্টই এখানে সলিবল হয়, মানে ওদের সলিবিলিটির ডিফারেন্সটা খুব কম। তখন তুমি একবারে ক্রিস্টাল টোটালটা ফেলে দিতে পারবে না, বা টোটাল ফেললে টোটালি সেপারেট হবে না। ওদেরকে আমরা আলাদা করব এই প্রসেস দিয়ে, ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন, মানে ক্রিস্টালাইজেশনটা বারে বারে করব। এরকম একটা এক্সাম্পল আমি পেয়েছিলাম, পরীক্ষা এসেছিল। আরো এক্সাম্পল আছে, বই খুলবে দেখবে আছে। এক্সাম্পলটা হচ্ছে KClO3 আর KCl এর মিক্সচার। এই KClO3 নাম আমি জানি তোমাদের জানা, এটা তোমরা ক্লাস 9 এ অক্সিজেন প্রিপারেশনে পড়েছো। KClO3 কি নাম? পটাশিয়াম ক্লোরেট। KClO3 পটাশিয়াম ক্লোরেট। আর এটার কি নাম গো? পটাশিয়াম ক্লোরাইড। তো এদের দুজনের সলিবিলিটি প্রায় কাছাকাছি, তো এদেরকে আমরা সেপারেট করব এই টেকনিক দিয়ে, নাম ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। তাহলে যদি পরীক্ষায় আসা, আচ্ছা ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন কোন ধরনের সলিডদের সেপারেট করার জন্য ইউজ হয়? অ্যান্সার কি? কোন ধরনের সলিডদেরকে সেপারেট করার জন্য ইউজ হয়? অ্যান্সার হবে সেই সলিড যাদের সলিবিলিটির ডিফারেন্স খুব বেশি না, দুজনই সলেবল, কেউ একটু বেশি সলেবল কেউ একটু কম সলেবল, তাদেরকে সেপারেট করব বাই ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। বুঝেছো? আবার রিপিট করবো প্রশ্নটা। ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন কাদের জন্য ইউজ হবে? যাদের সলিবিলিটি কাছাকাছি, কেউ দুজনই সলেবল, কেউ একটু বেশি কেউ একটু কম, তাদেরকে সেপারেট করব এই টেকনিক দিয়ে। বুঝেছো? চলো নেক্সট চলে যাই, নেক্সট প্রসেসে আসি। আর এক্সাম্পলটা একটু খেয়াল রেখো, এক্সাম্পলটা কি দিয়েছিলাম? KClO3 আর KCl। আমি আরো দেখবে এক্সাম্পল দেবো, নোটসের মধ্যে আরো এক্সাম্পল পেয়ে যাবে। নেক্সট প্রসেসের নাম ডিস্টিলেশন। তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই ডিস্টিলেশন মানে কি? ডিস্টিলেশন কোন আইডিয়া আছে? হোয়াট ইজ ডিস্টিলেশন? লিকুইড টু গ্যাস, যেটা ট্রান্সফার হয়। আচ্ছা, ডিস্টিলেশন নামটা ও ঠিকই বলেছে, আমি অলরেডি লিখে রেখেছি লিকুইড টু গ্যাস। এবার ডিস্টিলেশন ব্যাপারটা কি? ডিস্টিলেশনে আমি আসছি। আমি এখানে একটা টার্ম লিখেছি যে ডিস্টিলেশন বোঝার আগে তোমায় এই টার্মটা একটু বুঝতে হবে। ডিস্টিলেশন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটাকে স্টার্ট দিয়ে রাখো। দেখবে ডিস্টিলেশনের কত রকম ভাগ আছে। স্টার্ট দাও। ডিস্টিলেশন নিয়ে বাকি ক্লাস ডিস্টিলেশনের উপর চলবে আজকে, ভীষণ ইম্পর্টেন্ট। লেখো ডিস্টিলেশন। দিয়েছো স্টার্ট? ওকে, ডিস্টিলেশন কি বোঝাই। ডিস্টিলেশন বোঝানোর আগে আমি তোমাদের ভেপারাইজেশন বোঝাবো। ওয়াটারের ভেপারাইজেশন হয়। আচ্ছা, ভেপারাইজেশনের ডেফিনেশন দাও। ভেপারাইজেশন কাকে বলে? চলো যে কোনো একজন তুমি বলো, হোয়াট ইজ ভেপারাইজেশন? তার মানে কোন একটা লিকুইড, আমি ধরা যাক একটা লিকুইড নিলাম, চলো ওয়াটার নিলাম লিকুইড।
এবার দেখবে ওয়াটার যদি আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দেই, ওয়াটারের উপরের ফেজ থেকে পার্টিকেল গুলো আস্তে আস্তে ভেপার হয়ে উড়ে চলে যায়, এই প্রসেসটার নাম ভেপারাইজেশন। তার মানে ভেপারাইজেশন একটা প্রসেস, যে প্রসেসে লিকুইড গ্যাসে কনভার্ট হয়। যেমন আমরা প্রথমবার বললাম না যে প্রসেসে সলিড কনভার্ট হয় ইনটু গ্যাস, ওই প্রসেসটার নাম কি দিয়েছিলাম? সাবলিমেশন। তাহলে ভেপারাইজেশন কি? এটা একটা টেকনিক, যে টেকনিকে লিকুইড গ্যাস হয়ে যায়, ওর নাম দিয়েছি, প্রসেসটার নাম হচ্ছে ভেপারাইজেশন। আর ভেপারাইজেশনের এই যে ডিস্টিলেশন, আমরা এই প্রসেসটাকে ইউজ করে করি ডিস্টিলেশন। আমি পাশে আরেকটা টার্ম লিখেছি, সেপারেটেড হবে অন দা বেসিস অফ বয়লিং পয়েন্ট। আমি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে বোঝাবো বয়লিং পয়েন্ট কি। যে তার আগে তোমরা বলো হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? বয়লিং পয়েন্ট মানেটা কি? বয়লিং পয়েন্ট মানে একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা লিকুইড বয়েল হয়, এটাকে বলে বয়লিং পয়েন্ট। ক্লিয়ার? কি বয়লিং পয়েন্ট কাকে বলে? at which liquid boils. লিকুইড যদি বয়েল হয় একটা টেম্পারেচারে, ওর নাম বয়লিং পয়েন্ট। এবার আরেকটা আমি তোমাদের নতুন ধারণা দিই, যে বয়লিং পয়েন্টের আরেকটা কনসেপ্ট আছে ইন টার্মস অফ ভেপার। ধরা যাক আমার কাছে ওয়াটার আছে, ওয়াটার আস্তে আস্তে এরকম ভেপার ক্রিয়েট করেছে। বলতো এই ভেপার ফেজের ওপরে কে আছে? কেউ আছে? হ্যাঁ, এয়ার মলিকিউল। তো ঠিক বলেছে। তুমি এই ঘরে কথাই ভাবো, এই ঘরে বিকার আছে, ধরো এই বটলটা দিয়ে খুলে, বটলটা দিলাম খুলে রাখলাম বটলটা, তাহলে বটলে ওয়াটার আছে, ওয়াটারের উপরে ভেপার আছে, চোখে দেখতে পাচ্ছি না বাট ভেপার আছে। ভেপারের উপরে কে আছে? কিছু নেই, মানে এয়ার আছে। আমি ওটাই লিখবো, এর উপরে এয়ার মলিকিউলস আছে। জানো এয়ার একটা প্রেসার ক্রিয়েট করে, অলওয়েজ ক্রিয়েট করে, আমার উপর করছে, তোমার উপর করছে, সব জায়গায় করছে। সেই প্রেসারটা কি প্রেসার? অ্যাটমসফেরিক প্রেসার। এবং সেই প্রেসারের ভ্যালু জানো? 1 atm বলি, 1 atm বলি, বা যদি mm of hg তে বলি কত? 760 mm of hg বা 76 cm of hg। এগুলো তোমাদের জানা আছে? 760 mm of hg, এটা কি জিনিস গো mm of hg? মার্কারি কলাম, এগুলো নাম শুনেছো? মার্কারি কলাম প্রেসার ক্রিয়েট করে, এগুলো শুননি, ফাইন, দরকার নেই এগুলো, পরে আমরা যখন সলিউশন পড়াবো তোমাদেরকে তখন শিখিয়ে দেবো। আজকে আপাতত এইটুকু শেখো যে 1 atm এটা আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, এটা জানা আছে? ফাইন, 1 atm অ্যাটমসফেরিক প্রেসার। তো এবারে এয়ার এর উপরে 1 atm প্রেসার ক্রিয়েট করেছে। তোমরা দেখবে আমি যদি রুম টেম্পারেচারে ওয়াটারকে রাখি, তাহলে ওয়াটার ভেপারের যে প্রেসার, এই প্রেসারের ভ্যালু অলওয়েজ 1 atm প্রেসারের চেয়ে কম। কি বললাম কথাটা? যে আমি যদি ওয়াটারকে রুম টেম্পারেচারে রাখি, তাহলে এর যে ওয়াটার ভেপার তার প্রেসার 1 atm এর চেয়ে কম। এবার আমি যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকি, 12 এটা নিয়ে ডিটেইলসে আলোচনা আছে, থাকবে, আমরা করব পরে। আমি যদি টেম্পারেচার বাড়াই, ওয়াটার বেশি বেশি করে ভেপার হবে, তুমি দেখবে এর ভেপার প্রেসারের ভ্যালু আস্তে 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 বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যে পয়েন্টে এই ভেপার প্রেসার এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যাবে 1 atm, সেই সময় এই ওয়াটার বয়েল করতে শুরু করবে। তার মানে বয়েলিং পয়েন্টের একটা নতুন ডেফিনেশন বলি, যে টেম্পারেচারে আমার লিকুইডের ভেপার প্রেসার এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায় টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার, ওই টেম্পারেচারটা এই লিকুইডের বয়েলিং পয়েন্ট। তাহলে কি বললাম বয়েলিং পয়েন্ট কি? বয়েলিং পয়েন্ট আরেকটা ডেফিনেশন, একটা ছোট ডেফিনেশন বলেছি, যে টেম্পারেচারে লিকুইড বয়েল হয়। আরেকটা কি বললাম? যে টেম্পারেচারে লিকুইডের ভেপার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের সাথে ইকুয়াল হয়, ওই টেম্পারেচারটা ওর বয়েলিং পয়েন্ট। আমি চাই দুটো ডেফিনেশন তোমরা খেয়াল রাখবে। চলো বলো বয়েলিং পয়েন্টের ডেফিনেশন। প্রথম ডেফিনেশন কি ছিল? যে টেম্পারেচারে একটা লিকুইড বয়েল হয়। সেকেন্ড ডেফিনেশন কি ছিল? যে টেম্পারেচারে লিকুইডের ভেপার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের সাথে ইকুয়াল হয়ে যায়, ওটা ওর বয়েলিং পয়েন্ট। বুঝেছো? এবারে চলে আসো, আমি এখানে কি লিখেছি? আমি এখানে লিখেছি, এই টার্মটা ভালো করে শিখবে। আমি বলেছি পিওর লিকুইড শুড বি ভোলাটাইল, মানে ডিস্টিলেশন আমরা কিভাবে করব, কখন করব, তার কিছু ক্রাইটেরিয়া আছে। ডিস্টিলেশন কারের জন্য করব, তার জন্য যে কন্ডিশনটা দিয়েছি সেটা বোঝাই, তারপর আমি আরো এক্সাম্পল দিয়ে বোঝাবো। লিখেছি পিওর লিকুইড শুড বি ভোলাটাইল and impurity should be non volatile। এবারে মানেটা কি? মানেটা কি? ধরা যাক আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক আমার কাছে বেনজিন আছে, বেনজিনের মধ্যে আমি এক্স একটা কম্পাউন্ড মিশিয়েছি, এক্সটা আমার ইম্পিউরিটি।
আমি কাকে সেপারেট করতে চাই? আমি বেনজিনকে সেপারেট করতে চাই যার মধ্যে এক্স মেশানো আছে। এবারে বেনজিন হলো ভোলাটাইল। ভোলাটাইল মানে কি? বেনজিনের ভেপার হয়। বেনজিনে কি হয়? ভেপার হয়। এবার ভাবো, এক্স যদি নিজেও ভোলাটাইল হয়, তুমি যখন একে বয়েল করতে শুরু করবে তখন বেনজিন ভেপার হওয়ার সাথে সাথে ও তো ভেপার হবে। তাহলে ভেপারের মধ্যে বেনজিনের ভেপারও যাবে, এক্স এর ভেপারও যাবে, সেপারেট কি করে হবে? তার মানে সেপারেট করার প্রাইমারি কন্ডিশন যেটা ইমপিউরিটি সেটা ভোলাটাইল হওয়া যাবে না, আর যেটা পিওর লিকুইড তাকে ভোলাটাইল হতে হবে। তাহলে ফ্র্যাকশন ডিস্টিলেশনের প্রাইমারি ক্রাইটেরিয়া কি? যে ইমপিউরিটি যেটা সেটাকে নন ভোলাটাইল হতে হবে। বুঝেছো? আবার বলো, ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ইমপিউরিটিকে নন ভোলাটাইল হতে হবে। এটা প্রাইমারি কন্ডিশন। না হলেও যে করতে পারবো না তা না, প্রসেস সবই আছে সায়েন্টিস্টদের কাছে, কিন্তু কঠিন হবে, ডিফারেন্ট টেকনিক ইউজ করতে হবে, সব আসবো আস্তে আস্তে। পরেরটায় যাও, পরেরটা দেখো কি লিখেছি। পরের পয়েন্টে লিখেছি, পরের পয়েন্টটা দেখো, পড়ো কি লিখেছি। আরেকটা কন্ডিশন দিয়েছি, লিকুইড শুড হ্যাভ সাফিসিয়েন্ট ডিফারেন্স ইন দেয়ার বয়েলিং পয়েন্টস। আমি এটাকে পরিষ্কার করে এক্সপ্লেইন করব। এবার প্রথমটা বলেছিলাম যদি একজন নন ভোলাটাইল হয় তাহলে টেনশন নেই। কেন টেনশন নেই? কেন? আরেকজন ভোলাটাইল থাকবে, যে ভোলাটাইল সে উড়ে চলে যাবে, পরে ওকে আমরা কালেক্ট করব। আমি পরে দেখাবো তোমাদেরকে যে কালেক্ট কি করে করে, তার অ্যাপারেটাসটা কেমন হয় দেখতে, এভরিথিং শো করব। এবার যদি দেখা যায় যে না, দুটো লিকুইডই ভোলাটাইল, ধরা যাক লিকুইড এ লিকুইড বি এই দুটো মেশানো আছে, দুটোই ভোলাটাইল, তাহলে প্রবলেম কি? আমি যদি বয়েল করি এটাও ভেপার হবে, এটাও ভেপার হবে। ওরা বলছে ঠিক আছে হোক, কিন্তু তখন এদের দুজনের বয়েলিং পয়েন্টের মধ্যে ভালো একটা ডিফারেন্স থাকা দরকার। ডিফারেন্সের সুবিধে কি আমি দেখাবো, এবং দেখবে নিচের পেজ যদি পড়ো, নিচের লাইনগুলো যদি পড়ো, আমি নিচের লাইনটা ভালো করে দেখাই। নিচের লাইন যদি পড়ো দেখবে একটা টার্ম লিখে রেখেছি আমি। কি টার্ম? সাবস্টেন্স শুড নট ডিকম্পোজ অন হিটিং অ্যাট দেয়ার বয়েলিং পয়েন্ট। সাবস্টেন্সকে ওদের বয়েলিং পয়েন্টে ডিকম্পোজ হওয়া যাবে না। তার কি মানে আমি একটু পরে বলছি। আর কি লিখেছি? ক্যান বি ইউজড ফর লিকুইডস যাদের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স 30 থেকে 50 কেলভিনের মধ্যে থাকবে। এবার এর মানেটা কি আমি ক্লিয়ার করি। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার জন্য দুটো লিকুইডে যদি ভোলাটাইল হয় তাহলে ওদের মধ্যে বয়েলিং পয়েন্টের একটা ডিফারেন্স থাকা দরকার। এখানে ভ্যালুটা আমি লিখে দিয়েছি, কত ভ্যালু থাকা দরকার? 30 থেকে 50 কেলভিনের মধ্যে থাকা দরকার। কেন থাকা দরকার সেটা আমি এবার এক্সপ্লেইন করি, যে ডিফারেন্স থাকলে কি সুবিধে। ধরা যাক, আমি পরে এখানে এক্সাম্পল লিখেও রেখেছি অনেকগুলো। ধরা যাক আমার কাছে এ একটা লিকুইড, বি একটা লিকুইড। আমি ধরে নিলাম এর বয়েলিং পয়েন্ট 300 কেলভিন ধরে নিলাম, বি এর বয়েলিং পয়েন্ট ধরে নাও 380 কেলভিন। এবার এই লিকুইড মিক্সচারটাকে তোমরা বার্নার বসিয়ে বয়েল করতে শুরু করছো। বলো তো কে আগে বয়েল হবে? 300 কেলভিন। কেন? বয়েলিং পয়েন্ট কম। যার বয়েলিং পয়েন্ট কম সে আগে বয়েল হবে, সে ভেপার প্রডিউস করবে। এবারে যে 300 এ এই কম্পোনেন্টটা আস্তে আস্তে ভেপার তৈরি করতে থাকবে। তোমরা এই ভেপারটাকে আস্তে আস্তে সেপারেট করো, সেপারেট করে এ কে সরিয়ে নাও। যখন এ পুরোটাই সেপারেট হয়ে গেল তখন বি তো পড়ে থাকবে। এইভাবে এ আর বি কে সেপারেট করতে পারি। আর দুজনের ডিফারেন্স যদি না থাকে, ধরা যাক একজনের বয়েলিং পয়েন্ট 300, আরেকজন বয়েলিং পয়েন্ট 305, তো এত কম যদি দুজনের ডিফারেন্স হয় তখন শুধু এ যাবে না, এর সাথে সাথে বিও ইভাপোরেট করবে। তাই এখানে যে ভেপার গুলো ক্রিয়েট হবে সেটা শুধু এর ভেপার না, এর সাথে বি এর ভেপারও থাকবে। তাই ডিস্টিলেশনের জন্য দুটো প্রাইমারি কন্ডিশন কি কি? একটা বলেছিলাম বয়েলিং পয়েন্টের ডিফারেন্স থাকতে হবে, তাও ডিফারেন্সের ভ্যালুটা কত? 30 to 50 যদি থাকে মিনিমাম ডিফারেন্স, তুমি এদেরকে সেপারেট করতে পারো। আর আরেকটা কন্ডিশন বলেছিলাম যে একজন যদি ভোলাটাইল হয় আরেকজন যদি নন ভোলাটাইল হয় তাহলে খুব ভালো, আর যদি দুজনই ভোলাটাইল হয় হোক, তাও দুজনের মধ্যে ডিফারেন্স কত হতে হবে? 30 থেকে 50 হতে হবে। চলো আমি কতগুলো এক্সাম্পলে যাই। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? তাহলে ডিস্টিলেশনের কন্ডিশন, কোন কোন কন্ডিশনে ডিস্টিলেশন সম্ভব, মানে ডিস্টিলেশন দিয়ে সেপারেট করা সম্ভব? একটা ভোলাটাইল নন ভোলাটাইল, আর টেম্পারেচার ডিফারেন্স, বয়েলিং পয়েন্ট ডিফারেন্স। ক্লিয়ার? বয়েলিং পয়েন্ট ডিফারেন্স কত? 30 to 50। ক্লিয়ার? এবারে এক্সাম্পল দেখো, তোমাদের জন্য অনেক এক্সাম্পল লিখে রেখেছি আমি। চলো আগে এক্সাম্পলটা পড়বো আগে, তারপরে ছবিতে যাব। দেখো কি এক্সাম্পল দিয়েছি। বুঝতে না পারলে বলবে, আমার একটু ফাস্ট হচ্ছে না? ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে না? চলো আসি।
দেখো এক্সাম্পল গুলো কি দিয়েছি, প্রথমে লিখেছি ইথার। ইথার দেখো তো বয়লিং পয়েন্টের ভ্যালু 308। নেক্সট টলুইন, তুমি টলুইন নাম দেখে ভয় পাবে না তোমরা, টলুইন একটা অর্গানিক কম্পাউন্ড, ইথার একটা অর্গানিক কম্পাউন্ড, পরে সব জানবো স্ট্রাকচার কি। আপাতত তুমি বয়লিং পয়েন্টের ভ্যালুর দিকে তাকাও। একটা 308 একটা 380, তো সেপারেট করা যাবে না? যাবে না, যাবে। কেন যাবে? 30 to 50 বেশি ডিফারেন্স আছে, তো এদেরকে ইজিলি আমরা ডিস্টিলেশন দিয়ে সেপারেট করতে পারবো। এগুলোই প্রশ্ন আসবে। ধরো এক্সাম্পলটা দিয়ে বললাম যে এদেরকে কি ডিস্টিলেশন প্রসেসে সেপারেট করা সম্ভব? তো অ্যান্সার বলবে হ্যাঁ সম্ভব, কারণ এদের দুজনে বয়লিং পয়েন্টের ডিফারেন্স আছে, 30 to 50 এর উপরে ডিফারেন্স আছে। পরেরটায় আসি, বেনজিন। বেনজিন দেখো তো ভ্যালুটা কত, 353 কেলভিন। অ্যানিলিন ভ্যালু কত? ডিফারেন্সটা হাই না লো? হাই। তুমি সেপারেট করতে পারবে না? পারবে না? পারবে। এত সোজা সোজা প্রশ্ন আছে। পরেরটায় চলে আসি, ক্লোরোফর্ম 334, অ্যানিলিন 475, করা যাবে সেপারেট? করা যাবে সেপারেট। যে কোনো লিকুইড তার বয়লিং পয়েন্ট যদি জানি আমরা সেপারেট করতে পারবো ডিস্টিলেশন দিয়ে। তো দুজন ভোলাটাইল হলো, অসুবিধা নেই। এবারে ভোলাটাইল নন ভোলাটাইল যাই হোক, ডিস্টিলেশন দিয়ে যে সেপারেট করি তার একটা বেসিক পিকচার আমি তোমাদের সামনে দিয়েছি এখানে। এই বেসিক পিকচারটাতে কি হয় একটুখানি এক্সপ্লেইন করি, না হলে পড়াটা ঠিক কমপ্লিট হয় না। যে ডিস্টিলেশন বুঝলাম, ডিস্টিলেশনে কি করে ডিস্টিলেশন হয় সেটাই তো বুঝলাম না। তো সেটা আমি একটু ডিসকাস করে দিই। তাকাও, তোমরা দেখো এখানে একটা বড় কন্টেইনার দেয়া না, এই কন্টেইনারটাকে আমরা নাম দেই রাউন্ড বটম ফ্লাস্ক। কি নাম দিলাম? রাউন্ড বটম ফ্লাস্ক। নামটা এরকম কেন জানো? হ্যাঁ, গোল, নিচটা গোল, ওই জন্য বলেছে রাউন্ড বটম ফ্লাস্ক। আর এর উপরে আমরা একটা গ্লাস অ্যাপারেটাসের মতন বসিয়ে দিয়েছি। এই জায়গাতে একটা কন্ডেন্সার লাগানো আছে। কি কাজ আমি সবই বলবো, তোমরা লক্ষ্য করে দেখবে এই পোর্শনটা একটা বড় কাচের টিউব, সেই টিউবের মধ্যে দুটো এরকম ভাবে একটা পাইপ লাগানো আছে। এই পাইপগুলোর কাজ কি? পাইপগুলো দিয়ে না ওয়াটার পাস করি আমরা। কি পাস করি? পাইপ দিয়ে ওয়াটার পাস করি। মানে এই একটা পোর্শন দিয়ে ওয়াটার যায়, একটা পোর্শন দিয়ে ওয়াটার যায়, এদিকে গিয়ে 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 ওয়াটারটা আবার বেরিয়ে যায়। মানে ওয়াটার কিন্তু এখানে গিয়ে মিশে না। ওয়াটারের মেন রোল কি জানো? ওয়াটারের মেন রোল এই পোর্শনটাকে ও ঠান্ডা রাখে। ওয়াটারের এটুকুই কাজ। কি কাজ ওয়াটারের? এই পোর্শনটাকে ঠান্ডা রাখে। এবার তোমরা হয়তো ভাবছো স্যার ঠান্ডা করে হয়টা কি, সেটা শেখাই। আমি যখন এই জায়গায় একটা মিক্সচার নিলাম, আমি ধরে নিলাম এখানে ইথার আর না বেনজিন আর অ্যানিলিনের মিক্সচার নিলাম। চলো, কার কার মিক্সচার? বেনজিন আর অ্যানিলিন। তুমি অলরেডি শিখে গেছো বেনজিনের বয়লিং পয়েন্ট কত। বেনজিনের বয়লিং পয়েন্ট 353 কেলভিন। অ্যানিলিনের বয়লিং পয়েন্ট কত? অ্যানিলিনের বয়লিং পয়েন্ট 475 কেলভিন। তো এই দুটো মিক্সচার এখানে রেখে আমি বার্নার দিয়ে বয়েল করছি। বয়েল করতে করতে আমি যেই টেম্পারেচার 353 কেলভিনে পৌঁছবো, কে ইভাপোরেট করে যাবে বলো? বেনজিন, কারণ ওর বয়লিং পয়েন্ট রিচ করে গেছে। বেনজিন যখন ইভাপোরেট করবে এদিক দিয়ে বেনজিনের ভেপার গুলো বেরোবে। বুঝলাম? বেনজিনের ভেপার গুলো এদিক দিয়ে বেরোনোর পর এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে বেনজিনের ভেপার গুলো আসতে থাকবে। অ্যানিলিন কিন্তু আসছে না। অ্যানিলিন কেন আসছে না? বয়লিং পয়েন্ট তো রিচ করেনি। অ্যানিলিন যাবে কেমন করে? অ্যানিলিন নিচে পড়ে আছে। এবার এই জায়গায় যখন ওয়াটার ভেপার গুলো বেনজিনের ভেপার গুলো আসবে, আমি এই পোর্শনটাকে জল দিয়ে তো ঠান্ডা করছি, ফলে এখানে আসার সঙ্গে সঙ্গে ওরা আবার লিকুইডে কনভার্ট হবে। বলতো কেন লিকুইডে কনভার্ট হবে? কুলিং করা হলো না, হিট করলে ভেপার হয়, তো ঠান্ডা করলে আবার লিকুইড হবে। তো যখনই আমি এই জায়গায় ওকে ঠান্ডা করলাম, এই জায়গা থেকে কি হলো? ও লিকুইড। লিকুইড হওয়ার পর এদিক দিয়ে এসে 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 আবার এই কন্টেইনারের মধ্যে ও জমবে। এরকম ভাবে সমস্ত বেনজিন এখান থেকে উড়ে গ্যাস হবে, এখানে এসে ঠান্ডা হবে, হয়ে আবার এই জায়গায় এসে জমবে। যখন নেক্সট বাইট দিয়ে মানে এদিক দিয়ে না না এদিক দিয়ে ড্রপ হবে না, এটা চ্যানেল বানানো আছে একটা। চ্যানেল মানে তুমি যদি এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, মানে এরকম আছে ভেতরে একটা সরু, দাঁড়াও বোঝাই তোমার কনফিউশন দূর করি। ভেতরে এরকম সরু একটা পাইপ আছে, যে পাইপটা এরকম ভাবে থাকে, এই যে এরকম ভাবে থাকে। আর এই জলটা শুধু এদিক দিয়ে যায়, এই জলটা এদিক দিয়ে যায়, মানে এই ভেতরে যাওয়ার কোনো চান্সই নেই জলের। বুঝতে পারলাম কথাটা? জলটা শুধু বাইরে দিয়ে যায়। হ্যাঁ, ডাবল লেয়ার পাইপ, এখানে দুটো লেয়ার করা আছে। ভেতরের লেয়ার দিয়ে বেনজিনের গ্যাস যাবে, আর বাইরের লেয়ার দিয়ে ওয়াটার যাবে। ওয়াটারের কানেকশন শুধু এদিক থেকে গিয়ে এইদিকে বেরোনো, ওয়াটারের অন্য কোনো কাজ নেই। বোঝা গেছে?
এরকম ভাবে যে প্রসেসটা তার নাম ডিস্টিলেশন, এটাই ডিস্টিলেশন অ্যাপারেটাস। বিষয়টা বুঝেছো না? ডিস্টিলেশন একদম ফিজিক্যালি বুঝেছো না কিভাবে ডিস্টিলেশন হয়? ওকে ফাইন। তাহলে আমরা কিভাবে সেপারেট করলাম বুঝেছো? আমি নেক্সট চলে আসি। কঠিন না সোজা? ইজি, একদম ইজি, মানে এই চ্যাপ্টারটা কিছুই নেই, কিন্তু প্রশ্ন আসে আবার। এটা অর্গানিকের প্রথম টপিক যেটা নিয়ে নিচে প্রশ্ন আসবে। নেক্সট চলে আসি। এইবার একটু কঠিন লাগতে পারে পড়া, এতক্ষণ অব্দি তো সোজাই সোজাই চললো, এবারে একটু কঠিন লাগবে। কি টপিকটার নাম? ডিস্টিলেশনই পড়বো, তবে নামটা লক্ষ্য করো এবার কি দিয়েছি। এবারে নাম দিয়েছি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটাকে আরেকটা নাম দেয়, এটাকে বলে রিপিটেড ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল বা রিপিটেড। কি লিখেছি প্রথম পয়েন্ট? এটা আমি এত ডিটেলসে লিখেছি কেন জানো? বই পড়ে এত কিছু উদ্ধার করতে পারবে না, আমি ডিটেলসে লিখে দিয়েছি, পাঠাবো, এটাই নোটস হিসেবে পড়বো আমরা। দেখাই, আমি প্রথমে লিখেছি এই প্রসেসটা ইউজ করব কখন? বয়লিং পয়েন্ট ডিফারেন্সেস আর ভেরি লো। যদি দেখা যায় দুটো লিকুইডের মধ্যে মাত্র 5 থেকে 10 কেলভিনের ডিফারেন্স থাকে, সে ডিফারেন্স কেলভিন হোক চাই ডিগ্রি সি হোক, একই কথা। আমি আগের বার বলেছিলাম ডিস্টিলেশন কখন হবে? যখন দুজনের বয়লিং পয়েন্টের ডিফারেন্স কত? 30 টু 50, তখন নর্মাল ডিস্টিলেশন সেপারেট হবে। কিন্তু যদি দুটো লিকুইডের ডিফারেন্স খুবই কম হয়, তখন তুমি নর্মাল ডিস্টিলেশন করতে পারবে না। কেন জানো? তুমি নর্মাল ডিস্টিলেশন করলে এত কম ডিফারেন্স, যেমন একটু আগে বেনজিন আর ওর এক্সাম্পল দিলাম না, যদি দুজনের বয়লিং পয়েন্ট খুবই ডিফারেন্স খুবই কম থাকে, তখন একজনের সাথে সাথে আরেকজনও ইভাপোরেট করতে শুরু করবে, ফলে আবার ঘুরে ফিরে মিক্সচারই পাবো। তার জন্যই এই প্রসেস নাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তাহলে প্রথম প্রশ্ন যেটা আসে, এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কোন ধরনের লিকুইডের জন্য ইউজ করা উচিত? অ্যান্সার কি? অ্যান্সার হবে যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব কম। ঠিক, কত কত? কমটা কত? 5 টু না 5 টু 10। যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুবই কম, খুবই কম, তাদেরকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে করব। তাও ভ্যালুটা লিখে নিয়ে দিয়েছি 5 টু 10 ডিগ্রি, 10 কেলভিন যাদের মধ্যে। সেকেন্ড কি লিখেছি? ইট ইজ অলসো নোন অ্যাজ রিপিটেড ডিস্টিলেশন অ্যান্ড কনডেনসেশন। ফ্র্যাকশনাল মানে রিপিটেড, বারে বারে করতে হবে। আমি প্রসেসটা ছবি দেখিয়ে সুন্দর করে বোঝাবো যে কেন একে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তারপর কি লিখেছি? ফ্র্যাকশনেটিং কলাম ইজ রিকোয়ার্ড। এইটা তোমরা বুঝবে না এখন, এটা ছবি যতক্ষণ না দেখাবো ততক্ষণ বুঝবে না। তো এই লাইনটা আমি আপাতত স্কিপ করে গেলাম, কারণ এটা ছবি দেখিয়ে আমাকে একমাত্র বলতে হবে। তারপরে কি লিখেছি দেখো, মোর ভোলাটাইল লিকুইড, যাদের বয়লিং পয়েন্ট লো থাকে, ডিস্টিল অফ বিফোর দ্য লেস ভোলাটাইল লিকুইড। এই কথাটা মানে কি? আচ্ছা, মোর ভোলাটাইল মানে কি? যারা তাড়াতাড়ি ওরে। লেস ভোলাটাইল মানে কি? যারা দেরিতে দেরিতে বয়েল হবে। তাহলে সেপারেট কে আগে হবে? মোর ভোলাটাইল নাকি লেস ভোলাটাইল? মোর ভোলাটাইল, ওটাই লিখতে চেয়েছি যে মোর ভোলাটাইল সে তাড়াতাড়ি সেপারেট হবে। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের এখানে 2-3টে পয়েন্ট। এক, বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব কম থাকতে হবে। আমাদের যে সেপারেট আমরা যে ইউজ করব সেখানে একটা ফ্র্যাকশনেটিং কলাম থাকবে। কি জিনিস পরে ছবিতে আসছি আমি। আর যারা মোর ভোলাটাইল তারা আগে সেপারেট হবে, যারা লেস ভোলাটাইল তারা পরে সেপারেট হবে। এবারে চলে আসি এক্সাম্পলে চলে আসি। আমি অলরেডি একটা এক্সাম্পল লিখেছি, তোমরা এক্সাম্পলটা পড়ো ভালো করে। দুটো নাম লিখেছি, কি নাম লিখেছি দেখো তো। অ্যাসিটোন, বয়লিং পয়েন্ট কত? 330। নেক্সট মিথাইল অ্যালকোহল, বয়লিং পয়েন্ট কত? ভাবো তো দুজনের মধ্যে ডিফারেন্স কেমন? মাত্র 8 কেলভিনের ডিফারেন্স। ডিফারেন্সটা বেশি না কম? কম। এটা নর্মাল ডিস্টিলেশনে সেপারেট করা পসিবল না, নর্মাল ডিস্টিলেশনে সেপারেট করা পসিবল না। তো ভ্যালু দুটো খেয়াল থাকবে, একটা 330 একটা 338। দুজনের মধ্যে ডিফারেন্স তোমাদের কি মনে হলো? খুব বেশি না খুব কম? খুব কম। খুব কম হলে ডিস্টিলেশন নর্মালি হবে না, তার জন্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। চলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বোঝাই। আমি এখানে কয়েকটা এক্সাম্পল আরো লিখে রেখেছি যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কোথায় কোথায় ইউজ হয়, এটা ওর ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন। দেখো লিখেছি কি, সেপারেশন অফ ক্রুড অয়েল। তোমরা ক্রুড অয়েল নাম শুনেছো? পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে টার্মটা খুব ইউজ করা হয়। আমরা যে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন এগুলো ইউজ করি, এগুলো যেখান থেকে পাই সেটাকেই বলে ক্রুড অয়েল। সেই ক্রুড অয়েল থেকে আস্তে আস্তে এদেরকে সেপারেট করা হয়। তো কি কি পাই সেখান থেকে সেই নামগুলো লিখে রেখেছি। এটাও সেই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে করি। আমি আগে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসটা বোঝাই, তাহলে তোমরা ইন্টারেস্ট পাবে না যে এটা দিয়ে অ্যাকচুয়ালি হবেটা কি। এই হলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সেটআপ। সেটআপটা কি এখানে লক্ষ্য করো, সেটআপটার দিকে তাকাও, ভালো করে বুঝবে জায়গাটা। এখানে কি করা আছে, আগে যেমন একটা রাউন্ড বটম ফ্লাস্ক নেওয়া ছিল, এখানে তাই নেওয়া আছে। এখানে সেই মিক্সচার গুলো নেওয়া আছে, যে লিকুইড গুলোকে ডিস্টিলেট করবো তাদেরকে নেওয়া আছে।
আগের সাথে এখানে একটাই ডিফারেন্স, এখানে একটা লম্বা কলাম নেওয়া আছে, এটা কি বলছে, বলছে ফ্র্যাকশনেটিং কলাম। এই কলামে কি থাকে, এখানে অনেক ছোট 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 গ্লাস বল থাকে, গ্লাস বল, ছোট 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 গ্লাস বল থাকে। ভালো করে বুঝবে এই জায়গাটা, কি থাকে এখানে, গ্লাস বল, অনেক লম্বা চেম্বার থাকে, অনেক লম্বা। এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। হ্যাঁ, একতলা, দোতলা, তিনতলা বাড়ির সমান সমান এরকম গ্লাস চেম্বার থাকে, আর এগুলোর মধ্যে অসংখ্য ছোট ছোট গ্লাস বল থাকে। এবারে ধরা যাক আমার এখানে দুটো লিকুইড আছে, একটা এ একটা বি, এর বয়লিং পয়েন্ট ধরে নিলাম 300, এর বয়লিং পয়েন্ট ধরে নিলাম 308। তাহলে প্রথমে কে উড়বে, 300 উড়বে। এবার তুমি 300 ওড়ার দেখবে 8-10 মিনিট পরেই 308ও উঠতে শুরু করেছে, এরও লিকুইড থেকে ভেপার হতে শুরু করেছে। তো প্রথমে যদি এ যায়, তাহলে এর পার্টিকেল গুলো আমি ধরে নিলাম, এর পার্টিকেলটা আমি অন্য একটা কালার দিয়ে বোঝাই, আমি ধরে নিলাম এগুলো এর পার্টিকেল, এর পার্টিকেল। আর বি তার ঠিক নিচে নিচে আসছে, আমি ধরে নিলাম এগুলো আমার বি এর পার্টিকেল। এই গ্লাস বলের পারপাসটা কি, এই গ্লাস বলগুলো হচ্ছে ঠান্ডা, বুঝলে, গ্লাস বলগুলো কি ঠান্ডা। তো ঠান্ডা হলে এই গ্লাস বলগুলো লাগার সাথে সাথে এরা কিসে কনভার্ট হয়ে যাবে বলতো, লিকুইড, সলিড না, গ্যাস থেকে লিকুইড হবে, লিকুইডে কনভার্ট হয়ে গেল। এবার যখন এই বি পার্টিকেল গুলো আস্তে আস্তে যাবে, যাওয়ার পর যখনই ওর কাছে আসবে, এটা তো গরম, ভালো করে বুঝবে এই জায়গাটা, এ গরম, এ কেন গরম, মাত্র বয়েল হয়ে গেছে, ও গরম। ও গরম যখন ওর কাছে আসবে, এ নিজের হিটটা ওকে দেবে, হিট ট্রান্সফার করবে এরা, হিট ট্রান্সফার করলে ও কি হয়ে গেল, গরম, গরম হয়ে ওপরে উঠলো, আর ওর ঠান্ডাটা ও নিল, নিয়ে ও জমে গেল। আবার নিচ থেকে পার্টিকেল উঠবে, এরকম ভাবে এ গরম ওকে দেবে, ও আরেকটু উপরে উঠবে, আরেকটু উপরে উঠবে, আরেকটু উপরে উঠবে। তার মানে এ আগে আগে যাবে, বি পেছনে পেছনে যাবে, এরকম ভাবে আস্তে 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 গিয়ে আবার একই প্রসেসে এরা সেপারেট হবে। এটা অনেক বারে 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 করতে হয়, করে করে একটু একটু করে সেপারেট করতে হয়, তাই এর নাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, সেটা হচ্ছে এই বড় কলামটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন জানো, এই কলামের মধ্যে ওই যে আগে আগে এ যায়, নিচে নিচে বি আসে, বি তার হিটকে ট্রান্সফার করে। তোমাদের পরীক্ষায় হয়তো এই প্রসেস নিয়ে কোনো প্রশ্ন হবে না, তোমার শুধু নাম বুঝতে হবে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের জন্য ব্যবহার করব। বুঝতে পারলাম কথাটা, কঠিন না সোজা? তাহলে একটা জিনিস মাথায় রাখো, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের জন্য ইউজ হবে, যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুবই কম, তাদের জন্য। আর এক্সাম্পল তো অলরেডি দিয়ে দিয়েছি, ওগুলো নিজেরা পড়ে নেবে। নেক্সট চলে আসি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কি বুঝলাম? আচ্ছা, আরো দু একটা টার্ম আছে। নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট টার্ম, দেখো কি লিখেছি কথাটা, ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেশার। এই কথাটা কেন বললাম, ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেশার? ধরা যাক আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি, ধরা যাক এই এক্সাম্পলটা কি আসে, গ্লিসারিন। এখানে যে যে এক্সাম্পল গুলো নেওয়া আছে না, এই লিকুইড গুলোর বয়লিং পয়েন্ট খুব হাই, বয়লিং পয়েন্ট কিরকম, খুব হাই। এবং দেখা গেছে এই যেমন ধরো কিছু কম্পাউন্ড, এ একটা কম্পাউন্ড, আমি ধরে নিলাম এর বয়লিং পয়েন্ট ধরে নাও 500 কেলভিন, 500 কেলভিন অনেকটা হাই টেম্পারেচার, এর বয়লিং পয়েন্ট 500 কেলভিন। এবার যদি দেখা যায় যে তুমি একে বয়েল করতে চাও, তোমায় কততে হিট করতে হচ্ছে দেখো তো, 500 এ পৌঁছানোর আগে এই মলিকিউলটা ভেঙে গেল। আমরা মলিকিউলকে ভেঙে যাওয়াটাকে বলি ডিকম্পোজ করে যাওয়া, কি বলে, ডিকম্পোজ বলে, পাইরোলাইসিস বলে, ক্র্যাকিং বলে, অনেক রকম নাম আছে, আমি নামগুলো আবার রিপিট করি, ডিকম্পোজ, পাইরোলাইসিস, ক্র্যাকিং। এবার ভাবো সমস্যা কি হয়, যদি বয়লিং পয়েন্ট হাই হয়, এই টেম্পারেচারে পৌঁছানোর আগে এই মলিকিউলটা ভেঙে যাবে। তাহলে মলিকিউল যদি ভেঙে যায়, তুমি সেপারেট করে তোমার লাভ কি, তোমার মলিকিউল তো ভেঙে চড়ে অন্য কিছু হয়ে গেছে। এদের ক্ষেত্রে আমরা বয়লিং পয়েন্টটাকে কমানোর চেষ্টা করি, তারপরে সেপারেট করি। তাহলে কি শেখালাম বলতো, যদি বয়লিং পয়েন্ট হয় খুব হাই, তাহলে হাই টেম্পারেচারে বয়েল করার আগেই মলিকিউলটা কি হচ্ছে, ডিকম্পোজ করে যাচ্ছে। তাহলে আমাদের তখন উপায় কি, মলিকিউল তো ভাঙা যাবে না, আমাদের উপায় এর বয়লিং পয়েন্টটাকে কমাতে হবে। বয়লিং পয়েন্ট কমানোর একটাই উপায়, প্রেসারকে কমিয়ে দাও, প্রেসারকে কমিয়ে দাও। প্রেসারকে যদি কমাও, তাহলে ওর বয়লিং পয়েন্টটা আস্তে আস্তে কমবে। আমরা ওই জন্য বলেছি ডিস্টিলেশন করব কিন্তু আন্ডার রিডিউসড প্রেসার, প্রেসার কমাবো, তাতে বয়লিং পয়েন্ট কমবে, তারপর ওকে ডিস্টিলেশন করব। তার মানে এটাও পরীক্ষায় আসতে পারে প্রশ্ন যে রিডিউসড প্রেসারে ডিস্টিলেশন কখন করা হয়। একটা কন্ডিশন বুঝে গেছে কখন করা হয়,
যদি মলিকিউলটার বয়লিং পয়েন্ট হাই হয়, বয়লিং পয়েন্ট পৌঁছানোর আগে ও ভেঙে যায়, ও ডিকম্পোজ করে যায়, তখন আমাকে এই কনসেপ্টটায় যেতে হবে। নাম কি দিয়েছি কনসেপ্টটার নাম? ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেসার। আমি কথাগুলো সব লিখে রেখেছি, দেখো কি কি কথা লিখেছি, সব তোমাদের পড়ার জন্য দিয়েছি। আমি বলেছি বয়লিং পয়েন্ট ভেরি হাই, হ্যাভিং টেন্ডেন্সি টু ডিকম্পোজ। কথা মানে বুঝেছো? যদি বয়লিং পয়েন্ট খুব হাই হয়, ওর যদি টেন্ডেন্সি থাকে ভেঙে যাওয়ার, তখন আমরা এই টেকনিকে যাব। নিচে কি লিখেছি? বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট, তোমরা এই জায়গাটা না এখন বুঝতে পারবে না। এটা কেন বুঝতে পারবে না? যেহেতু সলিউশন পড়া হয়নি না, তোমাদের আইডিয়া নেই যে প্রেসারের সাথে বয়লিং পয়েন্টের কিরকম রিলেশন। যদিও আমি একটা কথা বলে রেখেছি যে ভেপার প্রেসার যখন, মনে আছে কথাটা কি বলেছিলাম? ভেপার প্রেসার যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন একটা লিকুইড বয়েল করে। তো ওই কনসেপ্টটার উপর বেস করেই আমরা এটা করি। তোমাদের মুখস্থ রাখতে হবে এই এক্সাম্পল গুলো, যে কারা কারা এই টেকনিকে সেপারেট হয়। চলো লাইনগুলো একবার পড়ি, এক্সাম্পল গুলো লিখে রেখেছি, পড়ো তো সবাই। গ্লিসারিন আর হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডের প্রবলেম কি? একটু হিট হলেই ভেঙে যায়, তো ওই জন্য ওর বয়লিং পয়েন্টকে কমাতে হয়, রিডিউসড প্রেসারে তারপর করতে হয়। আর কি লিখেছি দেখো? ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডেরও একই কেস। হ্যাঁ, এই কেসগুলোতে আমরা এইভাবে করবো কাজটা। আমি এখানেও একটা ছবি তোমাদের জন্য রেখেছি, এই সেই ছবিটা, ডিস্টিলেশন অ্যাপারেটাসের ছবি। এখানে শুধু একটা এক্সট্রা জিনিস দেখাবো। আমরা এখানে কি করি দেখাই তোমায়। এখানে ডিস্টিলেশন সেটআপটা একদম আগের মতোই। এই যে এটা আমাদের ডিস্টিলেশন সেটআপ। কোনটা রাউন্ড বটম ফ্লাস্ক বলো তো? নিচে যেটা লিখেছি রাউন্ড বটম ফ্লাস্ক। এই জায়গাতে আমরা কনডেন্স করি, ওই যে জল যোগ করে কনডেন্স করি। এখানে শুধু দুটো এক্সট্রা জিনিস অ্যাড করা হয়, এই একটা জিনিস আর এই একটা জিনিস। দেখো তো কি লিখেছি? ভ্যাকিউম পাম্প। ভ্যাকিউম পাম্প দিয়ে কি করি জানো? প্রেসারটাকে কমাই, টেনে 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 প্রেসারটাকে কমাই। আর প্রেসার কতটা আছে সেটা এই মেশিন দিয়ে মাপি। মেশিনটার নাম ম্যানোমিটার। ম্যানোমিটার। আমরা কি করি, যখন আমরা এই সিস্টেমটা সেট আপ করি, করার পর প্রথমে ভ্যাকিউম পাম্প দিয়ে ওখানকার প্রেসারটাকে টানতে শুরু করি। টানতে টানতে যখনই ভেতরে প্রেসার 1 atm হয়ে যায়, তোমরা জানো 1 atm হলেই লিকুইড কি হবে? বয়েল করতে শুরু করবে। এবার ধরা যাক এমনিতে এই কম্পাউন্ডটা আমি ধরলাম 500 কেলভিনে হিট বয়েল হতো। এবার আমি কি করব, ওর এই ভ্যাকিউম পাম্প দিয়ে ভেতরে প্রেসারকে টানতে থাকবো, টানতে থাকবো, দেখবো এখানকার প্রেসার আস্তে আস্তে কমছে কমছে কমছে, কমতে কমতে যখনই প্রেসার 1 atm এ পৌঁছে যাবে, আমি বুঝে গেছি এবার এটাকে হিট করলেইও বয়েল হবে, কারণ ভেতরে প্রেসার 1 atm এ পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে এটাকে হিট করো, তোমার টেম্পারেচার 500 তে পৌঁছানোর দরকারই নেই, কম টেম্পারেচারেও বয়েল করবে, কারণ ভেতরে প্রেসারকে আমি ম্যানোমিটারে মেজার করে দেখছি 1 atm আছে। গল্প বোঝা গেছে? তারপরে এটাকে হিট করো, এই কম্পাউন্ডটা এখান থেকে সেপারেট হয়ে এখানে আলাদা হয়ে যাবে। তার মানে এর স্পেশালিটি কি? কম্পাউন্ডটাকে ডিকম্পোজ করতে দিলাম না, যে টেম্পারেচারে বয়েল করার কথা তার চেয়ে অনেক কম টেম্পারেচারে বয়েল করলাম। কোন টেকনিক অ্যাপ্লাই করলাম? প্রেসারটাকে কমিয়ে দিলাম, প্রেসারটাকে কমিয়ে 1 atm করলাম। 1 atm করার কারণ কি বলতো? কারণ 1 atm তো বয়েল করে যাবে ফটাফট, তো 1 atm এর কাছাকাছি নিয়ে গেলে এবার হিট করো, ফটাফট বয়েল করবে। এই সেপারেশনটাকে বলে ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেসার। পারতাম পারতাম এটার ক্ষেত্রে না। এবার তুমি যদি ভাবো স্যার সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলে সুবিধা হয়, সুবিধা তো হয়, কিন্তু ম্যানোমিটারের কি দাম নেই? ম্যানোমিটারের খরচা আসে না? একটা ভ্যাকিউম পাম্পের কি খরচা নেই? তো ইন্ডাস্ট্রি সবসময় চায় খরচা কমাও। এবার তুমি যদি সবার জন্য ধরা যাক এই মেশিনটার দাম জানি না কত, ধরলাম 50,000 টাকা। এবার মনে করো আমি একটা ছোট কোম্পানি খুলে বসে আছি, তোমরা কাস্টমার আমাকে বলছো স্যার আপনি আমাকে ইথার আর অ্যানিলিনকে সেপারেট করে দিন। আমি এই মেশিন কেন লাগাবো? আমি নর্মাল মেশিনের মধ্যে লাগাবো, আমার খরচা হয়তো আসলে 10 টাকা। আমি যদি এটাই ওখানে ব্যবহার করি, আমার হয়তো খরচা লেগে যাচ্ছে 40,000 টাকা। আমি সেপারেট কেন করবো? বুঝতে পেরেছো? ওই জন্য ইন্ডাস্ট্রি আগে বুঝে নেয় যে কোন টেকনিক এই সেপারেশনের জন্য প্রয়োজন, সেটাই অ্যাপ্লাই করে। এটা অ্যাপ্লাই করব কঠিন কঠিন সলিউশন গুলোকে সেপারেট করার জন্য, যাদের কিনা বয়লিং পয়েন্ট হিউজ, হিট করলে ভেঙে যাবে, তাদের জন্য এই রিডিউসড প্রেসার টেকনিক। বোঝাতে পারলাম? ইন্টারেস্টিং না? ভীষণ ইন্টারেস্টিং। তাহলে এই ম্যানোমিটার, ভ্যাকিউম পাম্প, এটার কখন প্রয়োজন পড়বে বলতো? ভ্যাকিউম পাম্প, ম্যানোমিটার, এগুলো কখন প্রয়োজন পড়বে? ইম্পর্টেন্টটা কোন সেন্সে ইম্পর্টেন্ট? তুমি বলবে আরে কম্পাউন্ডটা ভেঙে যাবে হিট করলে, ওর বয়লিং পয়েন্ট খুব হাই, তার আগে ও ডিকম্পোজ করে যাবে। তো কম্পাউন্ড যাতে না ভাঙে, লো টেম্পারেচারে যাতে বয়েল করতে পারি, তার জন্য এই রিডিউস প্রেসারের টেকনিক। চলো নেক্সট চলে আসি।
নেক্সট যে টেকনিক তাকে বলে স্টিম ডিস্টিলেশন। ভাবো তো ডিস্টিলেশনেরই কত প্রসেস, একটা সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেসার, আর আরেকটা টেকনিকের নাম স্টিম ডিস্টিলেশন। এবার এই জিনিসটা কি দেখো, স্টিম ডিস্টিলেশন কি, বয়লিং পয়েন্ট যদি কখনো ভেরি লো হয়, কখন কখন প্রবলেম আসতে পারে, ভেরি লো মানেটা কি, ধরো তোমরা এমন একটা লিকুইডের নাম বলো তো যেটা বয়েল ফয়েল করতে হয় না, বোতল খুললাম উড়ে চলে গেল, বোতল খুলতে উড়ে চলে গেল, এরকম হতে পারে? কোন লিকুইড দেখেছো বোতল খুলতে একবারে উড়ে চলে গেল সঙ্গে সঙ্গে না, কিন্তু আস্তে আস্তে উড়ে চলে যাবে, বয়েল ফয়েল করার দরকার নেই। যেমন জল, জলটাকে নিয়ে রাখো, থাকবে কিছুক্ষণ, বয়েল করলে তবে বয়েল হবে না, হিট করলে। এমন লিকুইড আছে যে হিট চিট করতে হয় না, বোতলটা খুলে রাখলাম উড়ে চলে যাবে। এক্সাম্পল দাও। নেল পলিশ রিমুভার, ও ঠিক এক্সাম্পল দিয়েছে, হয় না? বাড়িতে দিদি বোন কেউ আছে নেল পলিশ রিমুভার আছে বাড়িতে? আছে তো বটে, কার বাড়িতে নেল পলিশ রিমুভার থাকে না? সবার বাড়িতে থাকে। নেল পলিশ রিমুভার রেখে দিও, দেখবে উড়ে চলে গেছে। আচ্ছা নেল পলিশ রিমুভার বাদ দাও, বাইক আছে না, পেট্রোল, বাইকটা সবসময় মুখটা বন্ধ করে রাখে কেন? বাইকটা খুলে রাখলে কি হতো? বাইকের যে ট্যাঙ্কে জল ভরে, সেই ট্যাঙ্কটা খুলে রাখলে কি হতো? কি হতো বলো, কেউ কিছু বলে না। হ্যাঁ, পেট্রোল উড়ে চলে যাবে, যাবে না? পেট্রোল উড়ে কেন উড়ে যায়? বয়লিং পয়েন্ট খুব কম, রুম টেম্পারেচার চেয়ে লো টেম্পারেচারে ও বয়েল করে যায়। এবার এই সব কেসে যাদের বয়লিং পয়েন্ট ভেরি লো, তাদেরকে তুমি বয়েল করে সেপারেট কি করে করবে? তাদের জন্য আমরা এই টেকনিক ব্যবহার করব, নাম স্টিম ডিস্টিলেশন। কিভাবে? আরেকটা কথা, স্টিম ডিস্টিলেশনের জন্য লিকুইড যেটা ডিস্টিলেশন করব তাকে ওয়াটার ইনসলেবল হতে হবে। আরেকবার রিপিট করি, স্টিম ডিস্টিলেশন মানেটা হচ্ছে স্টিমের সাহায্যে ডিস্টিলেশন করো, সেখানে ওয়াটারকে নিতে হবে, আর যে লিকুইডকে ডিস্টিল করব তাকে ওয়াটারে ইনসলেবল হতে হবে, তাকে আবার স্টিম ভোলাটাইল হতে হবে। আমি প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। আর কন্টেইনস নন ভোলাটাইল ইম্পিউরিটিস, এই চারটা সিস্টেম একটু মনে রেখো যে স্টিম ডিস্টিলেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার। ফার্স্ট, 1 নম্বর ক্রাইটেরিয়া বললাম, বয়লিং পয়েন্ট খুব লো হতে হবে, আর যে লিকুইডটাকে ডিস্টিলেশন করব তার সাথে জলকে মেশা যাবে না। পরে আমি ছবিতে দেখাবো কেন মেশা যাবে না, জল মিশলে সেপারেট করা যাবে না। আর কি হতে হবে? স্টিম ভোলাটাইল হতে হবে, মানে জল ওকে ভেপারাইজ করে নিয়ে চলে যেতে পারে, আর ওর মধ্যে যে ইম্পিউরিটি থাকবে তাকে নন ভোলাটাইল হতে হবে। দেখো কথাটা আমরা বারে বারে বলেছি, ইম্পিউরিটি যদি ভোলাটাইল হয় তাহলে বিরাট প্রবলেম, কারণ তোমার লিকুইডের সাথে সাথে ইম্পিউরিটি উড়ে চলে যাবে। তাই ইম্পিউরিটি কি হতে হবে? নন ভোলাটাইল। আমি ছবিতে পরে দেখাচ্ছি স্টিম ডিস্টিলেশন কি করে করে। এক্সাম্পল মুখস্থ চাই আমার, এক্সাম্পল গুলো মুখস্থ করবো। অ্যানিলিন, তোমরা হয়তো কম্পাউন্ডের স্ট্রাকচার জানো না, স্ট্রাকচার জানার দরকার নেই এই মুহূর্তে, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ গুলো সব শিখবো। অ্যানিলিন কি দেখতে, তোমরা আপাতত এই নামগুলো সব খেয়াল রাখবে, কাদেরকে স্টিম ডিস্টিলেশন দিয়ে আলাদা করতে পারবো। দেখো তো নামগুলো কি কি। অ্যানিলিন, নাইট্রোবেনজিন, অর্থো নাইট্রোফেনল, অর্থো হাইড্রক্সি বেনজালিহাইড, এরকম প্রচুর নাম আছে, এই নামগুলো সব খেয়াল রাখবে, এদেরকে স্টিম ডিস্টিলেশনে সেপারেট করবো। এবার স্টিম ডিস্টিলেশন প্রসেসটাকে আমি একটু তাড়াহুড়ো করছি কেন, টাইম শেষ। তোমরা আজকে 8 ঘন্টা পরে এসছো বলে আমি টাইম কম পেয়েছি, হ্যাঁ, নাহলে আমি আরো ডিটেলসে বলতাম এই জায়গাটা, তো প্রবলেম হলে আবার নেক্সট দিন দেখা যাবে। ওকে, দেখো ছবিটা কি করেছি, এখানে না দুটো আলাদা আলাদা অ্যাপারেটাস নেওয়া হয়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, কোন জায়গাটা দেখাই তোমাকে। এই যে কন্টেইনারটা নিয়েছি, এই জায়গাটা এই জায়গাতে আমার লিকুইডটা নেওয়া আছে, যে লিকুইডকে আমি সেপারেট করতে চাই। তার ঠিক পাশে আমি একটা কন্টেইনার নিয়েছি, যে কন্টেইনারে ওয়াটার রাখা আছে। কি নিয়েছি? দুটো সেপারেট কন্টেইনার নিয়েছি, একটাতে লিকুইড যাকে সেপারেট করতে চাই, যাকে ডিসপ্লে করতে চাই, কিন্তু এটাকে নর্মাল ডিসপ্লেশন করতে পারি না। কেন? কারণ এটা যদি কন্টেইনারটা খুলি ও আগে উড়ে চলে যাবে। বুঝতে পেরেছো এটা প্রবলেমটা কি? ওই জন্য ওকে ধরাই মুশকিল। তাই আমি ওর সাথে জুড়ে দিয়েছি কাকে? ওয়াটারকে জুড়ে দিয়েছি। এবার ওয়াটারকে হিট করব, এখান থেকে স্টিম বেরোবে। ভালো করে বুঝে নিও কথাটা, কি বেরোবে? স্টিম বেরোবে। এই স্টিমটা এসে 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 যখনই এখানে আসবে, স্টিমের হিটেই এখানকার লিকুইডটা বেরোবে, এই লিকুইডটা ভেপার হবে। এইটুকু জায়গা কি বোঝা গেল কি হচ্ছে ঘটনাটা? প্রথমে কাকে হিট করলাম? আমি কিন্তু একে হিট করলামই না, আমি কাকে হিট করলাম? একে। এখান থেকে হিট করে কি বের করলাম? ওয়াটার ভেপার, মানে স্টিম। স্টিম আসলো এদিক দিয়ে, এসে এখানে গেল, এই স্টিম একে আবার ভেপারাইজ করলো, ভেপারাইজ করে এদিক থেকে বেরোলো, বেরিয়ে 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 এই জায়গায় দুজনই ঠান্ডা হলো। দুজনই কে কে? ওয়াটার প্লাস স্টিম, দুজনই ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পর দেখো এরা এসে এই জায়গায় কালেক্ট হবে।
এখন তুমি লক্ষ্য করো, আমি একটা কথা বারে বারে বলেছি যে আমি এমন সলভেন্টকে নেব যেটা ওয়াটারের সাথে, ধরা যাক ওয়াটারের সাথে আমি অ্যানিলিনকে নিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম এই দুটো একসাথে মেশা যাবে না, আমরা ইমমিসিবল লিকুইডস বলেছিলাম, যে এই ওয়াটারের সাথে যদি এ মিশে যায় তাহলে এখানে গিয়ে প্রবলেম, কারণ দুটো একসাথে মিশে যাবে। আমি যেহেতু এই দুটোকে ইমমিসিবল নিয়েছি, ওরা দেখবে এই জায়গায় গিয়ে আলাদা আলাদা লেয়ার তৈরি করবে। এই নিচের দিকে দেখা যাবে হয়তো ওয়াটার জমেছে, উপরে দেখা যাবে অ্যানিলিন জমেছে, তো দুটো আলাদা লেয়ার ক্রিয়েট করবে। এই লেয়ারকে সেপারেট করার জন্য আমাদের কাছে অ্যাপারেটাস আছে, ওটাকে আমরা বলি হচ্ছে কি নাম বলে, এক ধরনের ফানেল হয়, আমি নামটা যে এই মুহূর্তে মনে করতে পারছি না, সেপারেটিং ফানেল, ঠিক সেপারেটিং ফানেল। তো সেপারেটিং ফানেল দিয়ে আলাদা করা যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে স্টিম ডিস্টিলেশনে প্রসেসটার গুরুত্ব বুঝতে পারলে? আমি কেন বলেছিলাম ওয়াটারের সাথে ওর মেশানো যাবে না, ইনমিসেবল হতে হবে। কেন? যদি মিসেবল হয় তাহলে এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে তো ওরা মিশে যাবে, তো মিশে গেলে আমি কোনোভাবেই একে সেপারেট করতে পারবো না। বুঝলাম কথাটা? আচ্ছা চলো নেক্সট আসি, নেক্সট 2 মিনিট। তো এইটা তোমরা বাড়িতে পড়বে। আচ্ছা এই পার্টটা নিয়ে আজকে আর আলোচনা করা যাবে না, অনেক বড় জায়গা আছে। সলভেন্ট এক্সট্রাকশনটা আমি পারলাম না আজকে কমপ্লিট করতে, হ্যাঁ টাইমের অভাবের জন্য, তাও অনেকক্ষণ টানলাম, তাও হলো না, কারণ এখন আবার নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। আমি আজকে এই পর্যন্ত রাখলাম। ওর মধ্য থেকে আমি তাহলে দুটো পার্ট ডিসকাস করলাম না, কোনটা কোনটা জানো? একটা সলভেন্ট এক্সট্রাকশন, সেটা আমি নেক্সট দিন ডিসকাস করব, আর একটা ক্রোমাটোগ্রাফি তো আজকে করতামই না, ক্রোমাটোগ্রাফি সেপারেট ক্লাসই লাগবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি আর সলভেন্ট এক্সট্রাকশন এই দুটো নিয়ে ডিটেলসে আলোচনা করব। স্টপ করি।